সো আজকে যেটা স্টার্ট করব সবার কাছে একদম নিউ টপিক, রাইট? পাওয়ার ইলেকট্রনিক্স। মেশিন বললে বোঝা যায় যে মেশিন কি অ্যাকচুয়ালি, মোটর, ট্রান্সফরমার এগুলো পড়বো বা সব কিছুই ঠিক আছে, কিন্তু যখনই তোমার পাওয়ার ইলেকট্রনিক্সের কথা আসে এটা কিন্তু একটু ডিফারেন্ট। ওকে, কেন মানে হোয়াট ইজ পাওয়ার ইলেকট্রনিক্স বা কেন পড়বো আমরা পাওয়ার ইলেকট্রনিক্স? তো সবার আগে বলি, তোমাদের কি কি সাবজেক্ট আছে তোমরা সবাই জানো? বলো। ইয়েস স্যার। বলো কি কি আছে বলো। স্যার এই পাওয়ার ইলেকট্রনিক্স রয়েছে, যেমন মাইক্রো হুম। প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার রয়েছে, হুম। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন রয়েছে, হুম। আর অপশনালের আরেকটা স্যার ওই যে ইয়ে রয়েছে ওই ইলু- ট্রাকশনের। হ্যাঁ, ইলুমিনেশন অ্যান্ড ট্রাকশন। ইয়েস স্যার। এই তিনটে মানে তোমাদের এই চারটে হচ্ছে মেইন সাবজেক্ট, আর একটা ইয়েস হচ্ছে স্যার। অপশনাল। অপশনালের মধ্যে তোমার দেখলাম যে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং আছে। তো সবাইকে বলি আমি, কারো যদি কলেজ থেকে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং দেয় তোমরা নিতে পারো। ঠিক আছে, ইলুমিনেশনটা নিলে কি, ইউটিলাইজেশন অ্যান্ড ট্র্যাকশন যে সাবজেক্টটা আছে ওটা পড়লে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, একই জিনিস দু জায়গায়। মানে ইউটিলাইজেশন অ্যান্ড ট্র্যাকশনের অ্যাকচুয়ালি দুটো পার্ট। ঠিক আছে, একটা হচ্ছে ট্র্যাকশন পার্ট আর একটা ইলুমিনেশন পার্ট। ঠিক আছে, বেসিক্যালি চারটে পার্ট বলতে পারো, একটা হচ্ছে ট্র্যাকশন, আর একটা হচ্ছে ইলুমিনেশন, আর একটা হচ্ছে তোমার হিটিং অ্যান্ড ওয়েল্ডিং। ব্যাস এটাই, হিটিং আর একটা ওয়েল্ডিং, এই হচ্ছে চারটে পার্ট। ঠিক আছে, হিটিং একটা, ওয়েল্ডিং আলাদা। আর ইলুমিনেশন হচ্ছে ওই একটা পার্টের মধ্যে পড়ে। ঠিক আছে, ইলুমিনেশনটা তো ওই ওই একটা মডিউলেই যদি একটু ভালো করে করা যায় তোমাদের অপশনাল পেপারটা একবারে অ্যাট এ টাইম হয়ে যাবে। আর না হলে অন্য যে কোনো সাবজেক্ট নিলে ওটা কিন্তু মানে আমি পড়াবো না। ঠিক আছে, যাই সাবজেক্ট নাও, বাকি অপশনাল, অপশনালটা আমি পড়াবো না। যদি ইলুমিনেশন নাও তাহলে ওখানেই হয়ে যাবে একসাথে। এই হচ্ছে ব্যাপার। মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার প্রীতম পড়াবে। ঠিক আছে, ওই একটা সাবজেক্ট, কারণ আমি তো ইলেকট্রনিক্সের নই, আমি জানি না ওই সাবজেক্টটা। ওকে, বাকি তিনটে সাবজেক্ট আমি পড়াবো। ওকে, ওকে স্যার। তো আজকে আমরা স্টার্ট করব পাওয়ার ইলেকট্রনিক্স। সো পাওয়ার ইলেকট্রনিক্স পড়ার আগে হোয়াট ইজ পাওয়ার ইলেকট্রনিক্স যদি বলি আমরা, কেন মানে ইলেকট্রনিক্স তো জানি কি জিনিস, বাট হোয়াট ইজ পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার কথাটা কেন আসলো বা কি বলবো বলো। বলো একটু, সবাই চেষ্টা করবে বলার। কি মনে হচ্ছে তোমার যে সাবজেক্টটায় আমরা কি পড়তে পারি? বলো বলো। সুদীপ তো আমার ক্লাস ফার্স্ট করছো তাই তো? কৌস্তব, রাজা, বিনয়, তোমরা বাকিরা আমার আগের স্টুডেন্ট। চলো বলো। সো ভালো করে বোঝো, পাওয়ার ইলেকট্রনিক্স, নর্মালি ইলেকট্রনিক্স যখন আসছে তার মানে ইলেকট্রনিক্স ডিভাইসকে যখন আমরা হাই পাওয়ার রেটিংয়ে ইউজ করছি, দ্যাট ইজ কল পাওয়ার ইলেকট্রনিক্স। ওকে, এক্সাক্ট ডেফিনেশন বলতে গেলে মানে যে সাবজেক্টে আমরা একটা ইলেকট্রনিক্স ডিভাইসকে ডিল করব হাই পাওয়ার রেটিংয়ে, দ্যাট ইজ আ পাওয়ার ইলেকট্রনিক্স। ঠিক আছে, একটা ডায়োডও পাওয়ার ডায়োড হতে পারে, একটা ট্রানজিস্টার পাওয়ার ট্রানজিস্টার হতে পারে। তারপরে তোমরা থাইরিস্টারের নাম শোনোনি, শুনবে। সো এই পুরো যে আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের যে পুরো জার্নিটা, পুরো সাবজেক্টটা ইজ ডিপেন্ড অন ফুললি থাইরিস্টার অর এসসিআর। ওকে, এসসিআর এর ওপর ডিপেন্ড করে আছে, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। ঠিক আছে, এই সাবজেক্টে আমার মাস্টার ডিগ্রি করা আছে, মানে এমটেক করেছি আমি এই সাবজেক্টের ওপরই, পাওয়ার ইলেকট্রনিক্সের ওপর। তো আমি তোমাদের একটু বলি রেসপেক্টস বা এর ইন ফিউচারে কি আছে।
পাওয়ার ইলেকট্রনিক্সে মেনলি আমরা একটা ডায়োডকে আমরা পাওয়ার ডায়োড হিসাবে হাই পাওয়ার রেটিং এ কাজ করি, সুবিধাটা কি? অ্যাকচুয়ালি এই যে তোমরা যে পাওয়ার সিস্টেম দেখছো না, পাওয়ার সিস্টেমে আলটিমেট যে পাওয়ার ট্রান্সমিশন বা পাওয়ার ডিস্ট্রিবিউশন, দাঁড়াও 1 মিনিট, আমি রেকর্ডিংটা স্টার্ট করেছি। হয়েছে। যে পাওয়ার ট্রান্সমিশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু তুমি যে প্রত্যেকটা ডিভাইসকে তার এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারছো না। মানে অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেম দিয়ে আমরা ট্রান্সমিশন এফিসিয়েন্সি খুব ইজিলি ইনক্রিজ করতে পারি না। সো এই যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, মেনলি পাওয়ার সিস্টেমে পাওয়ার ইলেকট্রনিক্সের অবদান হচ্ছে বলতে পারো 95%, বাকি 5% অন্য জায়গায়। পাওয়ার সিস্টেমে টু এনহান্স দ্য পাওয়ার ট্রান্সমিশন ক্যাপাবিলিটি উই ইউজ দ্য পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসেস। ওকে, তার মানে পাওয়ার ট্রান্সমিশন ক্যাপাবিলিটিটাকে ইনক্রিজ করার জন্যই আমরা মেনলি পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো পড়ি। এবার এই পাওয়ার ইলেকট্রনিক্সের মেনলি দুটো অ্যাসপেক্টস আছে, মানে দুটো বলতে একটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স যেখানে আমরা প্রত্যেকটা ডিভাইস সম্বন্ধে পড়ি, কোন ডিভাইস কি করে বা কি করে তৈরি করা হয় এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো। আর আরেকটা সাবজেক্ট হচ্ছে যেটার নাম হচ্ছে ফ্যাক্স, FACTS। এটা তোমরা বিটেকে গিয়ে পড়বে, এটা আগে বিটেকেও ছিল না, আমাদের এমটেকে আমরা পড়েছি। রিসেন্ট বিটেক সিলেবাসে ফ্যাক্স ইনক্লুড করেছে, তার কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। মেশিন যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বর্তমানে ফ্যাক্স। ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, তার মানে এসি ট্রান্সমিশন সিস্টেমটাকে তুমি কি করে ইমপ্রুভ করবে, পুরো এটা আমরা এখানে পড়ি। আর এই যে এখানে ফ্যাক্স যে পড়বে, ফ্যাক্সের মধ্যে যতগুলো ডিভাইস আসবে সবগুলোই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস। তো কিছুটা ক্লিয়ার হয়েছে পাওয়ার ইলেকট্রনিক্স কেন পড়ছি বা পাওয়ার ইলেকট্রনিক্স জিনিসটা কি, বলো। ইয়েস স্যার। ওকে, সবাই রেসপন্স করবে, ঠিক আছে? হ্যাঁ, তার কারণ সাবজেক্টটা কিন্তু সিগন্যাল ওরিয়েন্টেড, মানে কিছুটা গ্রাফ ওরিয়েন্টেড সাবজেক্টটা। তো যদি রেসপন্স বেশি না করো আলটিমেট ভুলে যাবে বা বুঝতে পারবে না। হ্যাঁ, খুব ভালো ইলেকট্রনিক্সের নলেজ দরকার এবং তার সঙ্গে ইলেকট্রিক্যাল নলেজ, দুটোই খুব ভালো দরকার, তবেই সাবজেক্টটাকে খুব ভালো মতো গ্র্যাব করা যাবে। আর ইন ফিউচার তুমি যতই দেখো, ভালো করে ভাবো, তুমি ট্রান্সমিশন সিস্টেম, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন বা তুমি যত ইমপ্রুভ করে নাও না কেন, তুমি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন বা পাওয়ার সিস্টেমের তুমি কি ইমপ্রুভ করবে? ধরি না আমরা মানে অ্যালুমিনিয়াম ওয়্যারের জায়গায় আমরা এসিএসআর কন্ডাক্টর লাগালাম, ঠিক আছে, বাট পাওয়ার ট্রান্সমিশন ক্যাপাবিলিটিটাকে আরও ইমপ্রুভ করার জন্য তোমার পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু মাস্ট, দরকারি। সো এই জন্য বর্তমানে খুবই ইম্পর্টেন্ট, বর্তমানে পাওয়ার ইলেকট্রনিক্সের মার্কেট কিন্তু হিউজ, ঠিক আছে? কিছু কিছু বিটেক কলেজে এমন ক্যাম্পাসিংও আছে যে আমরা শুধু পাওয়ার ইলেকট্রনিক্স সাবজেক্ট যারা পড়েছে তাদেরকেই নেব, মানে কোর কোম্পানি যেমন আসে কিছু কিছু, তো কোর কোম্পানিগুলো এখন পাওয়ার ইলেকট্রনিক্স রিলেটেড খুব বেশি হয়ে গেছে। তার কারণ দেখো, ট্রান্সমিশন লাইনে এমন কিছু বানানোর নেই, সেটাকে ইমপ্রুভ করার আছে, মানে ইনভেনশন যা হওয়ার মোটামুটি হয়ে গেছে, এখন সেটাকে আমাদেরকে কি করতে হবে, আপগ্রেডেশন করতে হবে। তো আপগ্রেড করার জন্য সেটা পাওয়ার ইলেকট্রনিক্স ছাড়া কিন্তু পসিবল নয়। তো চলো, এখানে এই পাওয়ার ইলেকট্রনিক্সে আমরা কিছু সুইচের সম্বন্ধে পড়বো। সুইচ ইন দ্য সেন্স, যেমন ডায়োড রেকটিফায়ার, ডায়োড রেকটিফায়ার বা শুধু রেকটিফায়ার বলো আগে। সো রেকটিফায়ার কি করে, আমরা এখানে খুব ভালো করে এগুলো পড়বো। রেকটিফায়ার কি করে? স্যার এসি টু ডিসি কনভার্সন করে। এসি টু ডিসি কনভার্সন করে, এক্স্যাক্টলি। তাহলে ডায়োড রেকটিফায়ার কি করে? সেমই কাজ করে। তাহলে ডায়োড রেকটিফায়ারকে একটা নামে বলা হয়, ডায়োড রেকটিফায়ার ইজ আ আনকন্ট্রোল রেকটিফায়ার। এটা আনকন্ট্রোল, ডায়োড রেকটিফায়ারকে আমরা কন্ট্রোল করতে পারি না। বাট আমরা যখন এসসিআর দিয়ে একটা রেকটিফায়ার বানাবো, এই এসসিআরকে আবার বলা হয় থাইরিস্টার। এসসিআরেরই আর একটা নাম হচ্ছে থাইরিস্টার। ওকে, তো যখনই আমরা থাইরিস্টার দিয়ে
রেকটিফায়ার তৈরি করব, দেখবে ওটা সেমি কন্ট্রোল রেকটিফায়ার হচ্ছে। ওয়াই সেমি কন্ট্রোল? কিছু কিছু বইতে কন্ট্রোল রেকটিফায়ার লেখা আছে, অ্যাকচুয়ালি ওটা খুব ভালো রাইটারের যদি বই পড়ো তোমরা তাহলে বুঝতে পারবে ওটা হচ্ছে সেমি কন্ট্রোল। বিকজ তুমি থাইরিস্টার দিয়ে অন স্টেটটাকে অন অন স্টেটটাকে তুমি মানে কি করে অন করবে সেটাকে কন্ট্রোল করা যায়, বাট অফ স্টেটটাকে কন্ট্রোল করা যায় না, মানে তুমি বন্ধ করতে পারবে না। থাইরিস্টার দিয়ে একটা সার্কিটকে ক্লোজ করা যায় না ইউজিং থাইরিস্টার। তুমি সুইচটা অন করাটা তুমি কন্ট্রোল করতে পারো, দ্যাটস ওয়াই ওটাকে আমরা সেমি কন্ট্রোল বলি। কিন্তু ডায়োড আনকন্ট্রোল, ডায়োড দিয়ে আমরা কোনো একটা সার্কিটকে অফ অন এরকম কোনো ব্যাপার নেই, ডায়োড কন্ট্রোল করতে পারে না, আনকন্ট্রোল ডিভাইস। ওকে, তো এখানে আমরা রেকটিফায়ার করব। নেক্সট হচ্ছে ইনভার্টার। ইনভার্টার কি করে? ডিসি টু এসি কনভার্সন। হ্যাঁ, ডিসি টু এসি। তাহলে এই যে রেকটিফায়ার, ইনভার্টার, এগুলো সার্কিটগুলো তৈরি করব আমরা থাইরিস্টার দিয়ে। তার আগে আমাকে বেসিক থাইরিস্টার পড়তে হবে। তবু আমি বলে নিচ্ছি, ওভারভিউ দিয়ে দিচ্ছি পুরো সিলেবাসটা। এটা আমাদের ডিসি টু এসি করে ইনভার্টার। এবার হচ্ছে চপার। চপার কি করে বলো? স্যার ডিসি সাপ্লাইকে বুস্ট করে তো। হ্যাঁ, নট অনলি বুস্ট, বাক বুস্ট দুটোই হয়। হ্যাঁ, বাকও হয়, বুস্টও হয়। তুমি মানে ট্রান্সফরমারের মতো বিহেভ করে, তার মানে দিস ইজ আ কনভার্ট, ডিসি টু ডিসি কনভার্ট করে। এটা ডিসি থেকে ডিসি কনভার্ট করে, বাক করে, বুস্ট করে, দুটোই করে, কমায় বাড়ায় দুটোই করে। ওকে, নেক্সট হচ্ছে এসি টু এসি কনভার্টার। কি বলো তো, একটা এক্সাম্পল বল। ট্রান্সফরমার স্যার। এখানে তো আমরা ট্রান্সফরমার পড়বো না, এখানে কি পড়বো তাহলে? ভেরিয়েবল এসি, একটা ধরো লো, মানে এখানে যেমন কি ডিসি আপ করবে আবার ডাউনও করবে, সেরকম এসি তো আপ ডাউন হবে। কি হবে ট্রান্সফরমার ছাড়া? আর কি আছে? ইলেকট্রনিক্স ডিভাইস, সাইক্লো কনভার্টার, নাম শুনেছ? স্যার সাইক্লো কনভার্টার। ওকে, সাইক্লো কনভার্টার, তো এগুলো আমরা সব পড়বো, ঠিক আছে। এবার প্রথমে আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে রেকটিফায়ার। সো বিফোর স্টার্টিং রেকটিফায়ার, আমাকে তোমরা একটু বলবে, তোমরা সবাই ইলেকট্রনিক্স, মানে ইলেকট্রনিক্সের বেসিকটা জানো, মানে সেমি কন্ডাক্টর, অ্যাকচুয়ালি এটা পুরোটাই ডিপেন্ড অন, এটা বুঝতেই পারছো যে এটা পুরোপুরি ইলেকট্রনিক্স সাবজেক্ট, কিন্তু শুধু হাই পাওয়ার রেটিংয়ে কাজ হচ্ছে, আর কিচ্ছু না। ব্যাস, তার মানে পুরো ইলেকট্রনিক্সের বেস ক্লিয়ার থাকতে হবে। সো আমাকে বলো যে সেমি কন্ডাক্টর কি, হোয়াট ইজ সেমি কন্ডাক্টর? হোয়াট ইজ সেমি কন্ডাক্টর? টেল মি। স্যার যেটা খুব ভালো কন্ডাক্টরও হবে না আর খুব ভালো ইনসুলেটরও হবে না, মাঝামাঝি হবে। একদম, তার মানে semiconductor is a device which have a resistance in between conductor and insulator, right? Semiconductor is a device which have resistance in between, কার কার মাঝামাঝি? কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি রেজিস্ট্যান্স। তার মানে আমরা এটাকে কি করে ডিফাইন করব? যদি আমরা রেজিস্ট্যান্স দিয়ে দেখি তাহলে ফার্স্ট হচ্ছে কন্ডাক্টর, তারপরে আসছে হচ্ছে সেমিকন্ডাক্টর, তারপরে আসছে হচ্ছে ইনসুলেটর। ওকে, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। সব থেকে এটা আমরা কি দিয়ে বিচার করছি? রেজিস্ট্যান্স দিয়ে বিচার করছি। তাহলে যার রেজিস্ট্যান্স বেশি তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কম হবে। তাহলে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কি হচ্ছে? সব থেকে কম, তার থেকে একটু বেশি সেমিকন্ডাক্টর, আর সেমিকন্ডাক্টরের থেকে অনেক বেশি ইনসুলেটর। সো কি বললাম আমি এখনই ডেফিনেশনটা? হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? Semiconductor is a device which have a resistance in between conductor and insulator. Conductor আর ইনসুলেটরের মাঝামাঝি যার রেজিস্ট্যান্স, দ্যাট ইজ আ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার?
ইয়েস স্যার। হ্যাঁ, এবার এই সেমিকন্ডাক্টর, তাহলে একটা কথা ভালো করে ভাবো, আমি যদি এটা রেজিস্ট্যান্স দিয়ে না দেখে যদি কারেন্ট দিয়ে বিচার করতাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এর রেজিস্ট্যান্স সব থেকে কম, তার মানে এর কারেন্ট ফ্লো সব থেকে বেশি। এর তার থেকে একটু কম, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো একদমই কম, রাইট? যদি এটাই সিকোয়েন্স হয়, যদি এটাই সিকোয়েন্স হয়, so why we choose the semiconductor for a electronics device? Why? Tell me. আমরা ইলেকট্রনিক্স ডিভাইসে কেন সেমিকন্ডাক্টর চুজ করছি, কেন কন্ডাক্টর নয়? ভালো করে দেখো, আমি এখনই বললাম যে কন্ডাক্টর রেজিস্ট্যান্স সব থেকে কম, তোমরা মেনে নিলে, তার মানে কি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো সব থেকে বেশি। তাহলে আমি, স্যার সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স তো কন্ডাক্টরের থেকে বেশি, অবভিয়াসলি বেশি, তার মানে এর মধ্যে ভোল্টেজ ড্রপ বেশি, ড্রপ বেশি মানে কি লসেস বেশি। তাহলে এর যদি লস বেশি হয়, তাহলে আমরা কেন ইলেকট্রনিক্স ডিভাইসে কন্ডাক্টর ইউজ না করে সেমিকন্ডাক্টর ইউজ করি বলো? কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস স্যার। বলো কেন, ওয়াই? ট্রাই করো। দেখো সেমিকন্ডাক্টর, স্যার হ্যাঁ বলো। সেমিকন্ডাক্টরের হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্টের একটা প্রপার্টি আছে। এক্স্যাক্টলি, গুড। আর আর কি আছে? আর স্যার জানি না। হ্যাঁ দেখো, ফার্স্ট ওয়ান হচ্ছে, খুব ভালো বলেছে ও, নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। তার মানে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে কি? তোমরা নর্মালি একটা কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল ফর এ কন্ডাক্টর, ফর কন্ডাক্টর। যে যখনই রেজিস্ট্যান্স বাড়ে টেম্পারেচার কি করে? ইনক্রিজ করে, রাইট? রেজিস্ট্যান্স বাড়লেই টেম্পারেচার বেড়ে যায় একটা নর্মাল কন্ডাক্টরের ক্ষেত্রে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আলাদা। নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে টেম্পারেচারের সঙ্গে, রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের একটা কি সম্পর্ক? ইনভার্সলি প্রপোর্শনাল। ডিউ টু দিস রিলেশন, এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, অনিমেষ অনেক দেরি হয়ে গেল কিন্তু অনেক কিছু বলে ফেললাম, চলো। হ্যাঁ স্যার, একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, দেখে নেবে একটু, হ্যাঁ প্রথমে। তাহলে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু কার সঙ্গে? টেম্পারেচারের সঙ্গে। ভালো করে বোঝো, এই রেজিস্ট্যান্স যদি এখানে বেড়ে যায়, টেম্পারেচার কিন্তু কমবে। সো দ্যাট ইজ আ মেইন অ্যাডভান্টেজ, এটা বলতে পারো মেইন অ্যাডভান্টেজ। তার মানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি প্রচুর হিট হয়, ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কোনোদিনও বন্ধ হবে না। তার মানে টেম্পারেচার যদি বাড়ে, রেজিস্ট্যান্স কমবে, কারেন্ট কি হবে? রেজিস্ট্যান্স কমলে কারেন্ট ফ্লো ভালো হবে। তার মানে একটা লিমিটেশন আছে, এমন ভালো, এমন বেশি টেম্পারেচার হয়ে গেল যে ডিভাইসটাই মেল্ট হয়ে গেল, ডিভাইসটাই গলে গেল, তাহলে হবে না। একটা লিমিটেশন আছে। বাট ইলেকট্রনিক্স ডিভাইস খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, ঠিক আছে, কারণ প্রসেসরটা অনেক ফাস্ট কাজ করে। সো দ্যাটস ওয়াই হিট হয়ে যাওয়ার জন্য আমি যদি কন্ডাক্টর ইউজ করতাম, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যেত, আর রেজিস্ট্যান্স বেড়ে গেলে কারেন্ট ফ্লো কমে যেত, কারেন্ট ফ্লো কমে গেলে ইলেকট্রনিক্স ডিভাইসটা কি হতো? বন্ধ হয়ে যেত, রাইট? বুঝেছো? ইয়েস স্যার। হ্যাঁ। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেমিকন্ডাক্টর ইউজ করি, ডিউ টু দ্য নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড হচ্ছে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো। ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো, তাহলে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো বলতে কি বোঝাচ্ছে বলো তো? স্যার তার মানে স্যার ইউনিপোলার ডিভাইস মানে অলওয়েজ ওয়ান সাইড দিয়ে কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ বলতে পারো। ইউনিপোলার ডিভাইস, তাহলে আমরা সেমিকন্ডাক্টর দিয়ে আমরা ইউনিপোলার ডিভাইস
ক্রিয়েট করতে পারি, বানাতে পারি, তাই না? তার মানে ইউনিপোলার ডিভাইস বলতে আমরা ডায়োডকে বলতে পারি। যে কি হচ্ছে, ডায়োডে দেখো তুমি একমাত্র এই দিক থেকে কারেন্ট ফ্লো করাতে পারবে, রাইট? অনলি ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়। তাহলে এই ডায়োডটা কি দিয়ে তৈরি হচ্ছে? একটা পি আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে, একটা পি আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়েই, একটা পি টাইপ একটা এন টাইপ, এই দুটো সেমিকন্ডাক্টর দিয়ে একটা ডায়োড ফর্ম করছে। তার মানে এই সেমিকন্ডাক্টর দিয়ে যে ডিভাইসগুলো বানাচ্ছি আমরা, সেটা কি হচ্ছে? ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করাতে সাহায্য করছে। তাহলে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো যদি তোমরা বলো যে স্যার তাহলে কন্ডাক্টরে হয় না, না হয় না। নর্মাল নর্মাল একটা কপার ওয়্যার নিলে তুমি, তোমার বাড়িতে একটা কপার ওয়্যার আছে, এই যে, এবার ধরো তোমার মাথার সামনে এই সুইচটা এই সুইচ আছে তোমার মাথার সামনে, আর এই যে তোমার বিছানার উপরে লাইট, ওকে। এবার তুমি যখনই এই সুইচটা অন করবে, যখনই এই সুইচটা অন করবে লাইটটা জ্বলবে, ঠিক আছে। এবার তুমি কি করলে, এই এই যে মাঝখানে যে কন্ডাক্টর আছে, এর এই পয়েন্টটার নাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এই তারের এ পয়েন্টটা খুলে এখানে আর বি পয়েন্টটা খুলে যদি এখানে লাগাও, তাহলে সুইচ দিলে লাইটটা জ্বলবে কিনা? স্যার জ্বলবে তো। জ্বলবে। তার কারণ এই নর্মাল কন্ডাক্টর কোনোদিনও ইউনিপোলার হতে পারে না, মানে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করতে পারে না। বুঝেছো আমার কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। সেকেন্ড, থার্ড ওয়ান, টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ইলেকট্রন। টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ইলেকট্রন, সেমিকন্ডাক্টর ডিভাইস কি করতে পারে? একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে ইলেকট্রন ফ্লো করছে, সেই ফ্লো অফ ইলেকট্রনটাকে কন্ট্রোল করতে পারে। তার মানে সেমিকন্ডাক্টর কি করতে পারে? নর্মাল একটা কন্ডাক্টর, একটা এটা তামার তার নিলে বা একটা কপার ওয়্যার নিলে, এই কপার ওয়্যারের মধ্যে অসংখ্য এরকম ইলেকট্রন আছে, ছোট 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 অসংখ্য ইলেকট্রন আছে। তো এই যে ইলেকট্রনগুলোর মুভমেন্ট, এই ইলেকট্রনগুলোর মুভমেন্ট কি তুমি কন্ট্রোল করতে পারবে, বা যে কোনো নর্মালি কন্ট্রোল করা পসিবল এটা বাইরে থেকে এক্সটার্নাল কোনোভাবে? হ্যাঁ স্যার। ইলেকট্রনের মুভমেন্ট কন্ট্রোল করা পসিবল না, বিকজ এই ইলেকট্রনের ফ্লো ডিপেন্ড করে লোডের ওপর। লোড তুমি কেমন লাগিয়েছো তার ওপর। বাট এটা যদি কন্ডাক্টর না হয়ে যদি সেমিকন্ডাক্টর হতো, সেমিকন্ডাক্টর ডিভাইস কি করতে পারে? ফ্লো অফ ইলেকট্রনটাকে কন্ট্রোল করতে পারে। তার মানে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে ফ্লো অফ ইলেকট্রন, সেটাকে কন্ট্রোল করতে পারে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। Okay, so these three are major advantage of an semiconductor. তাহলে বোঝা গেল আমরা সেমিকন্ডাক্টর কেন তৈরি করছি, অ্যাকচুয়ালি কেন কন্ডাক্টর নয়। ক্লিয়ার হয়েছে? বলো। Yes, sir. ইয়েস ওকে, স্যার। কারো বুঝতে অসুবিধা হলে বলবে, হ্যাঁ? Yes, sir. ওকে, নেক্সট দেখো, এবার আমরা আসছি, আমি খুব স্পিডে এগোচ্ছি কারণ বেশি বেসিক বলতে গেলে এখানে এটা পড়ানো হবে না, অনেক কিছু আছে। এবার আমরা আসছি হচ্ছে ডায়োডে। তাহলে আমরা ফার্স্ট কি দেখেছি, যে একটা পি টাইপ আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে, একটা পি আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা যখন এখানে জুড়ে দিচ্ছি, তখনই কিন্তু কি হচ্ছে, এইটা পুরোটা মিলে একটা ডায়োড ফর্ম করছে। এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা একটা ডায়োড ফর্ম করছে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? পিএন জাংশন ডায়োড। এবার এই পিএন জাংশনের এখানে ফরওয়ার্ড বা এই এটাকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করা হয়, তবেই কিন্তু এখান থেকে কারেন্টটা ফ্লো করে। রিভার্স বায়াসে অনেক বেশি ভোল্টেজ দরকার হয়। আই থিঙ্ক এই ছোটোখাটো ফান্ডাগুলো জানো মোটামুটি সবাই, কি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারো যদি এগুলোতে প্রবলেম থাকে, আমার ইলেকট্রনিক্সের 10টা ভিডিও আছে 30 মিনিটস করে, একটু আমি গ্রুপে পাঠিয়ে দেবো, একটু দেখে নেবে, হ্যাঁ? কারণ দেখো, আমি যদি এখন তোমাদের এইসব পড়াতে যাই, কিন্তু এইসব লাগবে, কিন্তু বারবার বলছি এইসব লাগবে। দিস ইজ আ বেসিক। থাইরিস্টার এগুলো দিয়েই তৈরি, পি টাইপ এন টাইপ এগুলো দিয়েই তৈরি থাইরিস্টার। সো কিন্তু আমি যদি এগুলো পড়াতে যাই, 3টে ক্লাস আমার বেকার চলে যাবে, ঠিক আছে? সো এই জন্যই কিন্তু তোমরা দেখে নেবে, আমি পাঠিয়ে দেবো, একটু কষ্ট করে দেখে নেবে সবাই। তাহলে কি বললাম,
যখনই একটা পি টাইপ আর এন টাইপ আমি সেমিকন্ডাক্টরকে জুড়ে দিচ্ছি এবং এখানে পি এর সাথে পজিটিভ আর এন এর সঙ্গে নেগেটিভ টার্মিনাল কানেক্ট করছি, তখনই এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো, এটাকেই আমরা বলি কি ফরওয়ার্ড বায়াস কানেকশন, ফরওয়ার্ড বায়াস কানেকশন। ওকে, এবার এই যে ডায়োডটা ফর্ম করেছো, আমি যদি এখানে এরকম করি, এটা কি হবে বলো তো? এটা কি বলো? ট্রানজিস্টর। ট্রানজিস্টর, ওকে। সো এখানে আমাকে দেখে বলো কোনটা বেস, কোনটা ইমিটার, কোনটা কালেক্টর। স্যার মিডিল একটা বেস স্যার, ওকে, বাঁ দিকেরটা ইমিটার আর ডান দিকেরটা কালেক্টর। কেন এটা কেন ইমিটার হলো না, এটা কেন ইমিটার হলো? স্যার এর পিন কনফিগারেশনটা তো এরকমই হয়। কেন এখানে যদি আমি দেই কি প্রবলেম? কনফিগারেশন দেখো, মনে রাখবে সব সময় যে সাইজে, হ্যাঁ বলো বলো কি বলছিলে বলো। কালেক্টরের সাইজ এই পি টাইপের এইটা থেকে ওটা একটু বেশি থাকে। এক্স্যাক্টলি, কালেক্টরের সাইজ বড়, তারপর ইমিটার, তারপর হচ্ছে বেস। ওকে, বুঝলে অনু? ইয়েস স্যার। অল টাইম, এটা অল টাইম এটা হবে, ঠিক আছে। আর যদি আমরা বলি যে ডোপিং, হোয়াট ইজ ডোপিং? ডোপিং এর দিক থেকে কি হয় বলো, ডোপিং কি জিনিস? ডোপিং মানে হচ্ছে ভেজাল মেশানো, ঠিক আছে, ভেজাল মেশানো। ডোপিং মানে ডোপ করা। তার মানে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরে কি মেশাই বলো? ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, গুড। তার মানে ইম্পিউরিটি, তার মানে কি ভেজাল, বাংলায় ভেজাল বলে। তাহলে এই যে ইম্পিউরিটি মেশাচ্ছি, এই ডোপিংটা কোথায় সব থেকে বেশি হয় জানো? সব থেকে বেশি থাকে ইমিটারে, তারপর হচ্ছে কালেক্টরে, তারপর হচ্ছে বেসে। এটার ওপর কিছু ডিপেন্ড করে, ডোপিং এর ওপর কিছু ডিপেন্ড করে জানো? বা কি ডিপেন্ড করে, যদি করে তো কি ডিপেন্ড করে বলো দেখি? বুঝতে পেরেছো তো? এগুলো জানো না তোমরা। সো কাইন্ডলি সবাই ভিডিওগুলো একটু দেখবে, হ্যাঁ, একটু বুঝতে অসুবিধা হবে না হলে। তাহলে এই ডোপিং এর ওপরই ডিপেন্ড করে এই যে এখানে যে আমাদের লেয়ারগুলো আছে, এই যে লেয়ারগুলো ডিপ্লেশন লেয়ার বলা হয়। এগুলোকে কি বলা হয়? ডিপ্লেশন লেয়ার। এখানে এই যে মানে জাংশনটা আছে না, এখানে যখনই তুমি পি আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে লাগিয়ে দেবে, তখনই এখানে একটা লেয়ার ফর্ম করে, আই থিঙ্ক সবাই জানো। তো ওই লেয়ারটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার বা পোটেনশিয়াল ব্যারিয়ার। ব্যারিয়ার মানে কি? বেড়া। পোটেনশিয়াল মানে ভোল্টেজের একটা বেড়া ক্রিয়েট করে। পোটেনশিয়াল ব্যারিয়ার, দ্যাট মিনস ভোল্টেজের একটা বেড়া ক্রিয়েট হয়। সো এই ডোপিং এর ওপর, মানে ভেজাল তুমি কতটা মেশাচ্ছ তার ওপর ডিপেন্ড করে এই যে এখানে যে ব্যারিয়ারটা ক্রিয়েট হচ্ছে তার থিকনেসটা। ওকে, তার থিকনেসটা। সো এবার বলো, নেক্সট পেজে যাচ্ছি। তাহলে তোমরা দেখলে যে ডায়োডের মধ্যে পি আর এন থাকে, ট্রানজিস্টরের মধ্যে পিএনপি হতে পারে, আবার এনপিএনও হতে পারে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? তোমাদের কারো কলেজে এখনো ক্লাস শুরু হয়েছে? আচ্ছা নেক্সট উইক থেকে হয়তো হবে, তাই না? থাইরিস্টার। হ্যাঁ, এইটা হচ্ছে থাইরিস্টার, ইয়েস। তাহলে কি দেখলে? পিএনপি ছিল ট্রানজিস্টর, আর যখনই আরেকটা এন লাগিয়ে দিলে এটা কি হয়ে গেল? থাইরিস্টার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড,
আর এটা হচ্ছে গেট টার্মিনাল, অ্যানোড ক্যাথোড অ্যান্ড গেট। ওকে, এখানে জাংশন কটা আছে? তিনটে, J1, J2, J3, তিনটে জাংশন আছে। ওকে, এই দেখো এই J1, J2 আর J3, এই যে তিনটে জাংশন, আমাকে একটা কথা বলতে পারবে? তুমি যদি এইভাবে এটাকে কানেক্ট করো, তাহলে কোন জাংশনটা ফরওয়ার্ড বায়াসে আছে আর কোনটা রিভার্স বায়াসে আছে? টেল মি। বলো। J1টা ফরওয়ার্ড বায়াসে আছে, হ্যাঁ। J2টা রিভার্স বায়াসে আছে, হুম, আর J3টা ফরওয়ার্ড বায়াসে আছে। এক্স্যাক্টলি, একদম। বাকিরা বুঝেছো কেন হলো? কেন ও বললো এইভাবে, বলো। একজন এক্সপ্লেইন করো ব্যাপারটাকে, কেন? স্যার কারণ কারেন্ট তো সবসময় পজিটিভ থেকে নেগেটিভেই ফ্লো করবে। ঠিক। তাহলে আমি J1টাকে ফরওয়ার্ড বায়াস কেন বলছি, বা J3টাকে কেন ফরওয়ার্ড বায়াস বলছি? বলো তো। আমি তোমাদের একটা জিনিস বলেছি না, যখনই পি এর সাথে পজিটিভ কানেক্ট থাকবে কিছু ভাবারই দরকার নেই, পি এর সাথে পজিটিভ মানেই ফরওয়ার্ড বায়াস। ওকে, আর এন এর সঙ্গে নেগেটিভ, দ্যাট মিনস রিভার্স বায়াস। কথাটা বোঝা গেল কি বললাম? Yes, sir. এন এর সঙ্গে নেগেটিভ মানে ফরওয়ার্ড বায়াস, ভুল বললাম আমি। ফরওয়ার্ড বায়াস, এন এর সঙ্গে নেগেটিভ, পি এর সঙ্গে পজিটিভ, পি এর সঙ্গে আর এন এর সঙ্গে, হ্যাঁ, পি এর সঙ্গে পজিটিভ, এন এর সঙ্গে নেগেটিভ, মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে এখানে দেখো এই জাংশনটায় কি হচ্ছে, J1, তার মানে পি এ, এটা এই এন এর সঙ্গে তো আমরা কানেকশন দেখতে পাচ্ছি না, তো ওটা ছেড়ে দাও এখন। আমি দেখতে পাচ্ছি পি এর সঙ্গে পজিটিভ কানেক্টেড আছে, তার জন্য আমরা J1টাকে বলে দিলাম ফরওয়ার্ড বায়াস। সেম ভাবে এন এর সঙ্গে দেখতে পাচ্ছি নেগেটিভ কানেক্টেড আছে, তার মানে J3টা কি হবে, ফরওয়ার্ড বায়াস। তাহলে J1 আর J3 হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর J2টা কি, রিভার্স বায়াস। বোঝা গেল তো? J2টা হচ্ছে রিভার্স বায়াস। এবার চল দেখবো এই গেটটা কি করে, এই গেট টার্মিনালটা কি করে। তার আগে তোমাকে অপারেশনটা জানতে হবে, এটার অপারেশনটা কি আছে। তার আগে এটা সিম্বলটা দেখে নি। দেখো, তার মানে এটা কিন্তু একদম ডায়োডের মতনই দেখতে, শুধু এখানে একটা গেট টার্মিনাল এক্সট্রা করে দেয়া আছে। ঠিক আছে, তাহলে থাইরিস্টার কেমন দেখতে বোঝা গেল তো? ওকে, নেক্সট হচ্ছে আমি এর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব। ওয়ার্কিং অফ এসিআর অর থাইরিস্টার। তাহলে কি করে কাজ করে? অ্যানোড থেকে, এটা আমাদের J1 জাংশন, এটা J3 আর J2। তুমি অ্যানোডে যখন পজিটিভ কারেন্ট দিচ্ছ, মানে অ্যানোডের সাথে পজিটিভ আর ক্যাথোডের সাথে নেগেটিভ কানেক্ট করে রেখেছো একটা ব্যাটারি দিয়ে, তখন কি হচ্ছে, এই J1 জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য এটা খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। কেন হচ্ছে এটা জানো তো সবাই? এই জন্য আমি বললাম যে ডায়োডের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে।
ঠিক আছে, এগুলো এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে যে ভেতরে অ্যাকচুয়ালি কি হয়, হোলস কি করে, ইলেকট্রনস কি করে, এগুলো কি করে এই লেয়ারটাকে ব্রেক করে, এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ওকে, সো কাইন্ডলি সবাই একটু দেখে নেবে সময় করে। তো আমি কি বললাম যে যখনই তুমি ফরওয়ার্ড বায়াসে থাকবে, ফরওয়ার্ড বায়াসে এই ভোল্টেজটাকে যখনই তুমি একটু বাড়াবে, কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটাকে তুমি যখনই একটু ইনক্রিজ করবে, এই J1 জাংশনটা খুব ইজিলি ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে এবার J1টা ব্রেক হলো, এবার পি এর মধ্যে আমাকে বলো, পি এর মধ্যে মেজরিটি ক্যারিয়ার কে? হোল স্যার। হোল। এক্স্যাক্টলি, হোলস। এবার পি এর মধ্যে যখন মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, এবার হোলসগুলো কি করবে ভালো করে বোঝো, এই জাংশন তো ব্রেক হয়ে গেছে, জাংশনটা নেই, এই হোলসগুলো এখানে আসতে থাকবে। হোলস কি করে মুভ করে আগে সেটা বলো, হোলস কি মুভ করে? না স্যার, ইলেকট্রন মুভ করে, হোল এক্স্যাক্টলি, ইলেকট্রনের জায়গাটা নিয়ে নেয়। হ্যাঁ, তাহলে হোলস কি করে? হোলস কি করে? ইলেকট্রনকে অ্যাট্রাকশন করে, রাইট? ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। তার জন্য আমি সবসময় যখন পড়াই বলি হোলস বিহেভ লাইক আ পজিটিভ চার্জ। অলওয়েজ রিমেম্বার, হোলস পজিটিভ চার্জের মতো বিহেভ করে, নট আ পজিটিভ চার্জ। বারবার বলছি, আরেকবার বলছি, শোনো, হোলস কিন্তু পজিটিভ চার্জ নয়, কিন্তু পজিটিভ চার্জের মতো বিহেভ করে। বোঝা গেল? তার মানে অ্যাকচুয়ালি স্যার হোলসটা কি? হোলসটা হচ্ছে একটা ফাঁকা জায়গা যেখানে ইলেকট্রন, মানে ইলেকট্রনের ঘর, ওটা যেখানে ইলেকট্রন থাকতে পারে, দ্যাট ইজ আ হোলস। ওকে, এবার যখনই এই ডিপ্লেশন লেয়ারটা ব্রেক করবে, এই এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে, এন টাইপের মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে এরকম, এই ইলেকট্রনগুলো সব হোলসের মধ্যে যেতে থাকবে, হোলসের মধ্যে যেতে থাকবে। এবার যখন এই ইলেকট্রনসগুলো হোলসের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, এখানে কি হবে বলো তো? ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। ডিপ্লেশন লেয়ার তো আছেই, বাট ডিপ্লেশন লেয়ারটা ইনক্রিজ করতে থাকবে। এখানে ডিপ্লেশন লেয়ারটা ইনক্রিজ করতে থাকবে। কেন? দেখো কেন ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ করে, ভালো করে বোঝো। আমি একটা পি আর এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়েছি, পি এর মধ্যে অসংখ্য হোলস আছে এরকম, আর এখানে ইলেকট্রন আছে। তাহলে তোমরা আমাকে বলো এখানে ডিপ্লেশন লেয়ারটা কি করে ক্রিয়েট হয়, সবার আগে সেটা বলো। যখন আমি জয়েন করি এখানে ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট কি করে হয়? টেল মি এনিওয়ান। স্যার যে জায়গাটা জয়েন করা আছে স্যার, এখানে হোলসের জায়গাগুলো ইলেকট্রন নিয়ে নেয়, ফলে এখানে নিউট্রাল হয়ে যায় কিছুটা। ওখানে কি হয়? একদম ঠিক বলেছো, বলো কি হয় তাহলে ওখানে? নিউট্রালাইজ হয়ে যায় স্যার। না, আয়ন ফর্ম করে, আয়ন। ঠিক আছে, দেখো কিভাবে আয়ন ফর্ম করে। সাপোজ ধরো অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত বলো? 13। 13 স্যার। 13। এর মধ্যে ইলেকট্রন কটা আছে? 13টা, -13। প্রোটন কটা আছে? 13টা, +13। এই অ্যালুমিনিয়াম তারটা তুমি এমনি তোমার বাড়িতে রেখে দিয়েছো, কোনো কিছু কানেক্ট করোনি, ওটার মধ্যে থেকে কারেন্ট ফ্লো করবে? করবে না নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ, তার মানে কেন করছে না? ওর মধ্যে তো ইলেকট্রন আছে স্যার, তাহলে ইলেকট্রনের ফ্লো তো কারেন্ট, তাহলে কেন কারেন্ট ফ্লো হচ্ছে না? তার কারণ তুমি যখন অ্যালুমিনিয়ামটাকে নর্মাল রেখে দিয়েছো, কোনো রকম ফোর্স ক্রিয়েট করনি, তখন ওর মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আর টোটাল নাম্বার অফ প্রোটন আর সেম, এদের যোগফল দেখো 0 আসছে। দ্যাট মিনস ও নিউট্রাল পজিশনে আছে, নিউট্রাল কন্ডিশনে। কথাটা কি বুঝলে কি বললাম? এবার হ্যাঁ স্যার।
তার মানে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এর মধ্যে অসংখ্য হোলস আছে, কিন্তু এ এখন নিউট্রাল কন্ডিশনে আছে, এখন নিউট্রাল কন্ডিশনে আছে। তুমি যদি বলো কেন স্যার, হোলস মানে তো ইলেকট্রন এসে এখানে বসতে পারে, তুমি দেখবে কেন এটা নিউট্রাল আছে, ভালো করে বোঝো। সিলিকনের সঙ্গে আমি একটা পেন্টাভ্যালেন্ট না সরি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাচ্ছি, তার মানে অ্যালুমিনিয়ামকে মেশাচ্ছি। এই দুজনকে মেশালে তবেই তো পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়, রাইট? বলো। হুম। এবার এই সিলিকন, ধরো আমি জাস্ট ধরে নিচ্ছি যে একটা সিলিকন আয়ন আছে, একটা সিলিকন অ্যাটম আছে আর একটা অ্যালুমিনিয়াম আছে, তাহলে সিলিকনের অ্যাটমিক নাম্বার কত? 14, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 13। তার মানে এখানে 14টা ইলেকট্রন, আবার এখানেও 13টা ইলেকট্রন, তাহলে টোটাল ইলেকট্রন কটা হলো? 27টা। তার মানে কোনো কিছুর অ্যাটমিক নাম্বার যা হবে ঠিক সেই সংখ্যক ইলেকট্রন সেই সংখ্যক প্রোটন থাকে, তাই তো? যার অ্যাটমিক নাম্বার 10 তার 10টা ইলেকট্রন 10টা প্রোটন থাকবে, যার অ্যাটমিক নাম্বার 13 তার 13টা ইলেকট্রন 13টা প্রোটন থাকবে। সেরকম ভাবে সিলিকনে অ্যাটমিক নাম্বার 14, অ্যালুমিনিয়ামের 13, তাহলে এর 14টা ইলেকট্রন আবার 14টা প্রোটন থাকবে, এরও 13টা ইলেকট্রন 13টা প্রোটন থাকবে। তাহলে এটাও কি হলো? +27, যোগ করলে 0 আসছে তো? বলো, আসছে তো? সো দিস ইজ আ নিউট্রাল কন্ডিশন, দিস ইজ আ নিউট্রাল পজিশন। তার মানে ইমপিউরিটি মেশালে, এই যে তুমি সিলিকনের মধ্যে অ্যালুমিনিয়ামকে মিশিয়েছো, তার মানে যে এটা কারেন্ট ফ্লো করতে শুরু করবে বা ইলেকট্রনের যে ফ্লো হচ্ছে তার জন্য কোনো প্রবলেম হবে, যেটা নিউট্রাল কন্ডিশনে নেই, সেরকম কোনো ব্যাপার নেই। এটা কিন্তু নিউট্রাল আছে। হ্যাঁ, এর মধ্যে একটা ইন্টারনাল কারেন্ট ফ্লো করে, বাট সেটা আমরা কালেক্ট করতে পারি না ডিউ টু দ্য ডাইরেকশন, একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে না বলে, ঠিক আছে? পার্টিকুলার কোনো ডাইরেকশন থাকে না বলে, কিন্তু অ্যাকচুয়ালি এরা নিউট্রাল কন্ডিশনে আছে। তার মানে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এও নিউট্রাল আছে, আবার এন টাইপ এও নিউট্রাল আছে। তুমি যখনই এদের দুজনকে জুড়ে দিচ্ছ না, তখনই কি হচ্ছে, এই এখানকার ইলেকট্রনগুলো এখানে আসতে শুরু করে দিচ্ছে, ডিউ টু দ্য প্রপার্টি অফ ইলেকট্রন। কি প্রপার্টি? ইলেকট্রন যখনই দেখে হোলস ফাঁকা ঘুরে বেড়াচ্ছে, তখনই কিন্তু ও হোলসের দিকে যেতে চায়। তাহলে একা একা যখন পি টাইপ সেমিকন্ডাক্টর তুমি বানিয়ে রেখে দিয়েছো, ও তখন নিউট্রাল ছিল, এন টাইপ নিউট্রাল ছিল, দুজনকে যখনই তুমি জুড়ে দিলে এখানকার যে ইলেকট্রনগুলো এই হোলসের মধ্যে আসছে, তাহলেই কি হচ্ছে, এই যে এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে না এন টাইপের মধ্যে? দেখো, Yes, sir. দেখো, ধরো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে, কেন কেন দেখবে? দেখো, ধরো সিলিকনের সঙ্গে তুমি মেশালে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, দ্যাট মিনস ফসফরাসকে মিশালে, তাহলে সিলিকনের 14 -14 এর -15, তার মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন -29, এর +14 এর +15, দ্যাট মিনস +29। এরা নর্মালি এখন 0 মানে নিউট্রাল পজিশনে আছে। এইবার তুমি যখনই পি টাইপটা এর সঙ্গে জয়েন করলে, তখনই একটা ইলেকট্রন, ধরো একটা ইলেকট্রন এখানে চলে গেল, তার মানে এখন ইলেকট্রন কটা পড়ে থাকছে? 28, রাইট অর রং? 28। তাহলে এবার আমাকে বলো, যোগ করলে, এটা যোগ করলে কত হবে? +1 হবে তো, নাকি 0 হবে? হ্যাঁ স্যার। Yes, sir, +1, +1. +1 হবে। এই যে +1, এটাকেই আমরা বলছি অ্যানায়ন, আয়ন ফর্ম করে, দিস ইজ আ আয়ন, বুঝেছো? তার মানে এখান থেকে যখনই এটা এখানে চলে যাবে, এখানে এরকম +1 প্লাস 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 গোল 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 হতে থাকবে এরকম, দ্যাট ইজ আ অ্যানায়ন। আর এখানে যখনই ইলেকট্রন বাড়বে, তার মানে যেখানে ইলেকট্রন বাড়ছে, তার মানে ধরো এখানে এরকম 27 27 আছে, এখানে ইলেকট্রন এসে জয়েন করলো, মানে -1, তার মানে -28 হলো, তাহলে যোগফল কত হবে? -1। তাহলে এখানে এরকম মাইনাস, এটাকে বলা হয় ক্যাটায়ন। নাম তো सुना ही होगा, लेकिन
আগে থেকে কেউ জানতে না জিনিসগুলো, তাই তো? বুঝতে পারলে অ্যানায়ন ক্যাটায়ন কি? Yes, sir. হ্যাঁ, ডিউ টু দিস আয়ন এখানে ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হচ্ছে। তার মানে ডিপ্লেশন লেয়ার গুলো কি অ্যানায়ন ক্যাটায়ন দিয়েই তৈরি হচ্ছে, আয়োনাইজড ফর্ম তৈরি করছে। ওকে, এবার এবার যখনই এখানে দেখো, এবার তুমি কি করছো, এটাকে এই কানেকশনটাকে তুমি রিভার্সে কানেক্ট করলে। তাহলে দেখো, তোমরা যদি এই জিনিসগুলো আগে থেকে জানতে তাহলে কিন্তু আমাকে আর এগুলো এতটা বলতে হতো না, এগুলো সব আগেকার জিনিস। পি আর এন, এই পি এর সঙ্গে তুমি নেগেটিভ আর এন এর সঙ্গে পজিটিভ লাগালে, যখনই তুমি এটা উল্টো করে লাগাবে না তখনই কি হবে দেখো, এখানে তো মাইনাস মানে কি ইলেকট্রন, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তাহলে এখানে মেজরিটি ক্যারিয়ার কে হোলস, আর এখানে ইলেকট্রন, তাই না? তাহলে যখনই তুমি এটাকে অন করবে তখনই ইলেকট্রনগুলো কি হবে, এই যে এই ইলেকট্রনগুলো ওই পজিটিভ চার্জের দিকে আসতে থাকবে না, বলো তো? যখনই ব্যাটারিটাকে অন Yes, করবে, sir. তার মানে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাওয়া মানে, একটা ইলেকট্রন চলে যাওয়া মানে এটা এখানে এরকম পজিটিভ হয়ে গোল হয়ে যাবে, তার মানে পরিণত আয়নে পরিণত হয়ে গেল, পজিটিভ আয়নে পরিণত হয়ে যাবে না? যত ভোল্টেজ বাড়াবে তত এখানে কি হতে থাকবে, আয়ন ফর্ম করবে কিনা বলো, ইয়েস অর নো? Yes, sir. তার মানে তুমি যত ভোল্টেজ বাড়াচ্ছ সেম ভাবে এটা নেগেটিভ কি হবে, এখানে এটা এই নেগেটিভ থেকে ইলেকট্রন গিয়ে এগুলোকে ভর্তি করতে থাকবে, যত হোলসগুলোকে ভর্তি করবে তত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, আর কি হবে তখন, এটা মাইনাস মাইনাস হতে থাকবে। তার মানে তুমি যত ভোল্টেজ বাড়াচ্ছ তত কি হচ্ছে, ডিপ্লেশন লেয়ারটা ইনক্রিজ করছে। কিন্তু তুমি যদি এই পি আর এন এর মধ্যে ফরওয়ার্ড বায়াস দিতে তাহলে কি হতো, তাহলে কি হতো, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কি হতো, এই যে এখানে হোলস আছে আর এখানে যে ইলেকট্রন আছে, এই নেগেটিভটাকে এই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতো না রিপাল করতো? তার মানে এখানকার ইলেকট্রন একে গিয়ে ঠেলতো, আর এই পজিটিভ চার্জ এই হোলসকে কি অ্যাট্রাকশন করবে না রিপেল করবে? সেম ভাবে রিপেল করবে। আমি এখনই কি বললাম, হোলস বিহেভ লাইক আ পজিটিভ চার্জ, হোলস পজিটিভ চার্জের মতো বিহেভ করে, তাহলে এই পজিটিভ চার্জ এই পজিটিভকে কি করবে, ঠেলবে। তাহলে দুজন দুজন থেকে ঠেললে মাঝে যে ডিপ্লেশন লেয়ারটা ক্রিয়েট হয়েছে বা ব্যারিয়ারটা ক্রিয়েট হয়েছে এটা ভেঙে যাবে না? তাহলে দিস ইজ আ ফরওয়ার্ড বায়াস আর এটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসে কি হচ্ছে, ডিপ্লেশন লেয়ারটা বাড়ছে, ফরওয়ার্ড বায়াসে ডিপ্লেশন লেয়ারটা কমছে। কারো কোনো ডাউট আছে বলো? খুব শর্টে বলা হলো, বাট ঠিক আছে। বলো, কার কি ডাউট আছে বলো? এতজন আছে একজনেরও ডাউট নেই, এটা তো অবাক কাণ্ড। সবাই বুঝে গেছো? ওকে, ডাউট সব ক্লিয়ার হয়ে গেছে। ডাউট সব ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে চলো। দেখো, তাহলে আমরা বুঝলাম যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের জন্য অ্যাকচুয়ালি ডিপ্লেশন লেয়ারটা কেন বাড়ে বা কেন কমে। তাহলে এখানে যখনই এই যে এটা পি এর সাথে পজিটিভ তুমি লাগিয়েছো মানে কি হচ্ছে, এখানে পজিটিভ চার্জ এই হোলসগুলোকে কি করছে, হোলসগুলোকে ঠেলছে এখান থেকে, তার মানে এখানে এই ব্যারিয়ারটা খুব সহজে ভেঙে গেল। এবার যখনই ভেঙে গেল না এই ব্যারিয়ারটা, তখনই ইলেকট্রনগুলো কি করবে, এই হোলসগুলোকে অকুপাই করতে শুরু করবে, আর ইলেকট্রন যখনই এখানে হোলসগুলোকে অকুপাই করবে তার মানে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে, আর ইলেকট্রনের ঘাটতি দেখা দিলে এখানে ব্যারিয়ারটা বড় হতে থাকবে। এই জন্যই বলেছে যে J2টা কি, রিভার্স বায়াস। তাহলে ভালো করে দেখো, এই যে যখন এই ব্যারিয়ারটা ভেঙে গেল
এই বেড়াটা যখন ভেঙে গেল, পি আর এন এর মাঝখানে এই বেড়াটা যখন ভেঙে গেল, তখন অ্যাকচুয়ালি এই এন এর সঙ্গে কি কানেক্টেড আছে? পজিটিভ, তাই তো? আফটার ব্রেকিং দ্য জে ওয়ান জাংশন, এখানে কি দেখতে পাচ্ছি, জে ওয়ান জাংশনটা যখন ভেঙে যাচ্ছে তখন এই এন টাইপ সেমিকন্ডাক্টরের সঙ্গে কি কানেক্টেড আছে বলো? পজিটিভ স্যার। পজিটিভ। তার জন্য আমরা এটাকে বলছি, এটাকে রিভার্স বায়াস। তার জন্য আমরা এটাকে রিভার্স বায়াস বলছি, বুঝতে পেরেছো? এবারে ডিপ্লেশন লেয়ারটা বাড়ছে, এই ডিপ্লেশন লেয়ারটা এখন তুমি যত এই ভোল্টেজটাকে ইনক্রিজ করবে ডিপ্লেশন লেয়ারটা বাড়ছে। এবার এই ডিপ্লেশন লেয়ারটা আবার এদিকেও কি হয়েছে, এটা তো নেগেটিভ। এই নেগেটিভ কিন্তু আবার যখন তুমি ব্যাটারিতে যখন সাপ্লাই দেবে, দুটো চার্জ একসাথে অ্যাক্টিভেশন হবে, তাহলে এই নেগেটিভ আবার একে ঠেলছে, এখানকার এটা কিন্তু ব্রেক হয়ে যাবে। তার কারণ এখানে তো ইলেকট্রন আছে, এই নেগেটিভ চার্জ ইলেকট্রনকে ফোর্স করছে, ইলেকট্রনও নেগেটিভ এও নেগেটিভ, দুজন কি হচ্ছে, রিপাল করছে, এদিকে এগিয়ে যাবে, এই জায়গাটা ব্রেক হবে। তাহলে ব্রেক হওয়ার পর J3টা ব্রেক হওয়ার পর আমি দেখলাম J1 আর J3 খুব ইজিলি ব্রেক হয়ে গেল। এবার J2 কি হচ্ছে, পেয়ে গেল রিভার্স বায়াস, কারণ এন এর সঙ্গে পজিটিভ, পি এর সঙ্গে নেগেটিভ কানেকশন। মানে আফটার ব্রেকডাউন দা J1 অ্যান্ড J3 আমরা কি দেখতে পাচ্ছি, এন এর সঙ্গে পজিটিভ, পি এর সঙ্গে নেগেটিভ। তার জন্য এখন J2 জাংশনটা ফিল করছে, কি ফিল করছে, রিভার্স বায়াস ফিল করছে। যখন J2 জাংশনটা রিভার্স বায়াস ফিল করছে, অ্যাট দ্যাট টাইম আমরা কি করি, এটাকে 3 থেকে 4 রকম ভাবে আমি তোমাদের শেখাবো, 4 রকম ভাবে এই J2 জাংশনটাকে আমরা ব্রেক করি। কিভাবে? ফার্স্ট ওয়ান হচ্ছে আমি অ্যাভালান্স ব্রেকডাউন করি। ইউ নো হোয়াট ইজ অ্যাভালান্স ব্রেকডাউন? বলো, অ্যাভালান্স ব্রেকডাউন কি? জেনার ডায়োড পড়েছো? জেনার ডায়োডে কি ছিল, হোয়াট ইজ জেনার ডায়োড বলো? চেষ্টা করো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হোয়াট ইজ জেনার ডায়োড? ভালো করে মনে করো, জেনার ডায়োড আমরা রিভার্সে কানেক্ট করেছিলাম, তাই না? রিভার্স বায়াসে কিন্তু জেনার ডায়োড কানেক্ট করা হয়। কেন পড়ি আমরা জেনার ডায়োড, কেন দরকার পড়ে আমাদের? নর্মাল ডায়োড ছেড়ে আবার জেনার ডায়োডে কেন যাচ্ছি বলো? তার কারণ এই সাপ্লাই ভোল্টেজটাকে লিমিট করার জন্য, মানে যেই রেটিং এ জেনারেটরটা কানেক্ট থাকবে সার্কিটে তার থেকে বেশি ভোল্টেজ। তার মানে আমরা ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করি, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, জেনার ডায়োড দিয়ে তাহলে আমরা কি করি, ভোল্টেজ স্টেবিলাইজার বানাই। তাহলে অ্যাকচুয়ালি জেনার ডায়োড কি হয়, আমাদের রিভার্স বায়াসে কানেক্টেড হয়, রিভার্স বায়াসে। তো রিভার্স ব্রেকডাউনটাকেই বলা হয়, রিভার্স ব্রেকডাউন দু রকম ভাবে হয়, একটা হচ্ছে জেনার ব্রেকডাউন আর একটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন। একটা হচ্ছে জেনার ব্রেকডাউন আর একটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন। আমার ওই 10টা ভিডিও যদি কেউ দেখো, আমি সত্যি বলছি ইলেকট্রনিক্সের বেসিক ফুল ক্লিয়ার হয়ে যাবে, একদম 100%। আর প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে ইলেকট্রনিক্স জানা দরকার, এটা কিন্তু মাথায় রাখবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, এখন বর্তমানে প্রত্যেকটা এক্সামে কিন্তু আসছে, ইলেকট্রনিক্স থেকে প্রচুর কোশ্চেন আসছে। পাওয়ার ইলেকট্রনিক্সের ওয়েটেজটা অনেক বেশি বেড়ে গেছে, দ্যাটস ওয়াই এখন কিন্তু ইলেকট্রনিক্স সবারকে জানা দরকার। চলো, তাহলে কি বললাম আমি, এই যে যখনই রিভার্স বায়াসে কানেক্ট হয়ে যায় না পিএন জাংশন, এই পি আর এন যখনই রিভার্সে কানেক্ট হয়, পি এর সাথে নেগেটিভ, এন এর সাথে পজিটিভ, যখনই রিভার্সে কানেক্ট হয়, যত ভোল্টেজ বাড়াবে ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা সময় গিয়ে কিন্তু ব্রেক হবে, যখন এটা পুরোটা ভরে যাবে তখন। সো এই যে ব্রেকডাউন, এটাকে বলা হয় অ্যাভালান্স ব্রেকডাউন। ঠিক আছে, অ্যাভালান্স ব্রেকডাউন। তাহলে জেনার ব্রেকডাউন কি, অনেক কিছু আছে, আমি এখন আর বলছি না, সময় নষ্ট হবে অনেক। সো
এই ব্রেকডাউন ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কিসের ওপর? ডোপিং এর ওপর। ডোপিং, তুমি কতটা ইমপিউরিটি মেশাচ্ছ, তুমি কতটা ভেজাল মেশাচ্ছ, তার ওপর ডিপেন্ড করে এই ব্রেকডাউনটা। ওকে, তো ওটাতে আমি এখন আর আসছি না। আমি কি বললাম, এবার এই অ্যানোডের কারেন্টটা যদি আমি অনেক বেশি বাড়িয়ে দিই কারেন্ট ফ্লোটা, তাহলে এই ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ভরে যাবে এবং একটা সময় গিয়ে অ্যাভালান্স ব্রেকডাউন হবে। তাহলে কেউ যদি বলে যে থাইরিস্টারে যদি আমরা গেটের মধ্যে কোনো রকম সাপ্লাই না দিই, গেটে কিছু দেইনি, কিন্তু পজিটিভ কারেন্টটাকে মানে যেটা আমাদের ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজটাকে অনেক বেশি যদি হাই করি, অ্যানোড থেকে ক্যাথোডের কারেন্টটাকে যদি অনেক বেশি হাই করি কারেন্ট ফ্লোটাকে, তাহলে কি ব্রেকডাউন হয়? বলবে অ্যাভালান্স ব্রেকডাউন। ঠিক আছে, হোয়াট ইজ অ্যাভালান্স ব্রেকডাউন? তার জন্য ভিডিওটা একটু দেখতে হবে। ঠিক আছে, জেনার ডায়োডের ভিডিওটা আমি আজকে পাঠাবো, তোমরা সময় করে দেখো, তারপর দেখবে পাওয়ার ইলেকট্রনিক্সে মজা চলে আসবে। তুমি ভাবো না, বর্তমানে তুমি যে ফোনের চার্জার ইউজ করছো সেটা কি এসি থেকে ডিসি কনভার্ট করছে, তোমার বাড়িতে ইনভার্টার ডিসি থেকে এসি করছে, তুমি যা ইউজ করছো সব পাওয়ার ইলেকট্রনিক্স। উইথাউট পাওয়ার ইলেকট্রনিক্স ইউ আর এ নাথিং। ওকে, সো একটু বাড়িতে গিয়ে পড়ো, ভালো লাগবে। কোথাও কোনো ডাউট হলে নেক্সট ক্লাসে বলবে, এনি ডাউট আমি আছি, কিন্তু পড়বে সবাই, দেখবে ভিডিওগুলো। তো কি হলো, আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ারটা বাড়তে বাড়তে এটা ব্রেকডাউন হয়ে গেল। এটা একটা ব্রেকডাউন। আরেকটা ব্রেকডাউন হচ্ছে এই গেটের মধ্যে আমরা পজিটিভ পালস দিই, গেটের মধ্যে একটা পজিটিভ সিগন্যাল দিই, সেভাবে এটাকে ব্রেকডাউন করা যায়। আমি প্রত্যেকটা খুব ইলাবোরেটলি বলবো, চিন্তা নেই। তারপরে 3 নম্বর হচ্ছে এই যে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে, ডিপ্লেশন লেয়ারটা, তোমরা আমাকে একটা কথা বলো, এক সাইডে পজিটিভ আয়ন আর এক সাইডে নেগেটিভ আয়ন এইভাবে যদি জমা হতে থাকে, তাহলে এটা কি ফর্ম করে? কেউ জানো এটা অ্যাকচুয়ালি কি ফর্ম করে? ফরমেশনটা কি করে? মাঝে একটা ইনসুলেটর দিয়ে দিলে তাহলে এটা কি ফর্ম করে? ক্যাপাসিটার স্যার। এক্স্যাক্টলি, এটা একটা ক্যাপাসিটার ফর্ম করে। তো আমরা এখানে দেখব ডিভিডিটি টার্ন অন মেথড, ডিভিডিটি টার্ন অন মেথড দেখবো, বা ডিভিডিটি ট্রিগারিং দেখবো। আর লাস্ট হচ্ছে তোমাদের টেম্পারেচার ট্রিগারিং, তার মানে টেম্পারেচার দিয়েও কিন্তু এই জাংশনটাকে ব্রেক করা যায়। তো কিভাবে করা যায় সেটা দেখার আগে আমাদের একটু এর ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে হবে, তারপরে আমরা আসছি আবার এখানে। চলো, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সেমিস্টার। ওকে, VI characteristics of SCR বা থাইরিস্টার একই জিনিস। দেখো, ভিআই ক্যারেক্টারিস্টিক্স বলতে ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল বলো? এটা ভোল্টেজ, এটা কারেন্ট, এটা নেগেটিভ ভোল্টেজ, এটা নেগেটিভ কারেন্ট। বলো ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা বলো কেমন ছিল? দেখো, ডায়োডেরটাকে দেখাচ্ছি। ডায়োড এরকম ছিল না, ধরো একটা তুমি সিলিকন নিলে, এটা একটা সিলিকন ডায়োড, সিলিকন দিয়ে PRN, সিলিকন দিয়ে বানানো যায়। আর কি দিয়ে বানানো যায় বলো তো? স্যার জার্মেনিয়াম। জার্মেনিয়াম দিয়েও বানানো যায়। তাহলে আমরা জার্মেনিয়াম দিয়ে কম বানাই কেন, বা সিলিকন দিয়ে বেশি কেন বানাই? তার কারণ সিলিকন হচ্ছে অনেক সস্তা আর জার্মেনিয়াম অনেক কস্টলি। ওকে, চলো, হ্যাঁ, এবার এই পি আর এন টাইপ সেমিকন্ডাক্টর আছে,
তুমি এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ দিয়েছো, ফরওয়ার্ড বায়াস। যখনই তুমি ভোল্টেজ দিলে, ধরো ভোল্টেজটা 0.1 ভোল্ট, ভোল্টেজটা ধরো তুমি এখানে ভোল্টেজ ধরো 2 ভোল্ট পর্যন্ত দেবে, তাহলে সুইচটা অন করার সঙ্গে সঙ্গে কি 2 ভোল্ট ফ্লো করে, নাকি আস্তে আস্তে বাড়ে? একটা তো ট্রানজিয়েন্ট পিরিয়ড থাকে। আস্তে আস্তে বাড়ে। এক্স্যাক্টলি, একটা তো ট্রানজিয়েন্ট পিরিয়ড থাকে, তোমরা জানো তো, ট্রানজিয়েন্ট নাম শুনেছো তো? হ্যাঁ, তাহলে যতক্ষণ, তার মানে 0.1, 0.2, 0.3 এভাবে বাড়তে 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 বাড়বে। এটা খুবই কম সময় লাগে, খুবই কম, বাট সেটাকেও যদি আমরা ন্যানো সেকেন্ড বা আরো কম, ঠিক আছে? তো এই যে সিলিকনের তোমরা জানো কত ভোল্টেজ দিলে ওটা ইয়ে হয়, কন্ডাকশন হয়? 0.77 হ্যাঁ, 0.3 হচ্ছে জার্মেনিয়ামের জন্য, সিলিকনের জন্য এটা 0.7, ঠিকই বলেছো। হ্যাঁ, 0.3 ফর জার্মেনিয়াম। তাহলে তুমি এখানে ভোল্টেজ 2 ভোল্ট দিচ্ছ, ঠিক আছে, যতক্ষণ না 0.7 হচ্ছে ততক্ষণ কিন্তু ভোল্টেজ বাড়ালেও কারেন্ট বাড়বে না, তাই না? তার মানে গ্রাফটা কেমন হবে? তুমি ভোল্টেজ বাড়াচ্ছ বাড়াচ্ছ বাড়াচ্ছ, কারেন্ট বাড়ছে না, কারেন্ট খুব সামান্য, এখনো ফ্লো করছে না। বাট যখনই 0.7 ভোল্ট হলো, অ্যাট দ্যাট টাইম এইটা কি হবে? কন্ডাক্ট করে যাবে। তারপর আমরা গ্রাফটা প্রায় লিনিয়ারই পাবো, প্রায় লিনিয়ার কার্ভ পাবো। বোঝা গেছে কি বললাম? ইয়েস স্যার। তাহলে এটাকে বায়াস ভোল্টেজ বলে তো স্যার? এক্স্যাক্টলি, এটাই ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ, ফরওয়ার্ড বায়াস। তার মানে ফরওয়ার্ডে তুমি এই যে ডিপ্লেশন লেয়ারটা ব্রেক করার জন্য সিলিকনের জন্য ভোল্টেজ দরকার হয় 0.7, জার্মেনিয়ামের জন্য দরকার হয় 0.3। বুঝেছো তো? সেম ভাবে আমরা যদি এটাকে যদি রিভার্সে কানেক্ট করি, তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড, এই ভোল্টেজটাকে আমরা আবার আরেকটা নামও বলি নি ভোল্টেজ, KNEW, নি ভোল্টেজ, ঠিক আছে? এবার তুমি এটাকে রিভার্সে কানেক্ট করলে কি হবে? তুমি ভোল্টেজ বাড়াতে থাকবে কিন্তু কারেন্ট ফ্লো হবে না, তার কারণ যত ভোল্টেজ বাড়াবে তত ডিপ্লেশন লেয়ারগুলো ইনক্রিজ করছে, কিন্তু কারেন্ট কিন্তু এখান থেকে ফ্লো হচ্ছে না। তার মানে দেখো ভোল্টেজের দিকে বাড়ছে এটা কন্টিনিউ, একটা সময় গিয়ে অনেক ভোল্টেজ যখন বাড়িয়ে দেবে তখন এটা গিয়ে কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে, তখন এটা গিয়ে এরকম ব্রেকডাউন হয়ে যাবে। তো এইটাকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে তোমরা বলতে পারো স্যার কারেন্ট যেহেতু ফ্লো করবে না স্যার, তাহলে এইটা কি, এই রিজিয়নটা কে বলতে পারবে বলো? বলো। তোমাদের থেকে কিন্তু আমি আশানুরূপ আনসার পাচ্ছি না। সবাইকে আমি একটাই কথা বলবো, তোমরা জিলেট দাও যাই দাও, এন্ট্রান্স এক্সাম তোমাকে একটা প্ল্যাটফর্ম দেয়, বাট তোমার সাবজেক্টের পড়াশুনো কিন্তু তোমাকে চাকরি দেয় বা তোমার নলেজটা গেইন করে। ওকে, সো সবাইকেই বলবো যে নিজের সাবজেক্টগুলো ভালো করে পড়ো। ওকে, জিলেট দিয়ে জব পাবে না, হয়তো একটা ভালো সরকারি কলেজ পেলে, টাকা লাগলো না পড়তে, তার থেকে বেশি কিছু হবে। কিন্তু ধরো সাপোজ তুমি যাদবপুর থেকে পড়লে, আরেকজন আমার এখানে যে পড়ায় তোমরা অনেকে জানো, নুরুলদা, ক্যামেলিয়া থেকে পড়েছে, এখন আইআইটি মাদ্রাসে পিএইচডি করছে। তো ও কিন্তু বেসরকারি কলেজ থেকে বিটেক করেছে, কিন্তু নিজের পড়াটা ভালো করে করেছে। সো এটা কোনো ম্যাটার করে না যে তুমি কোথা থেকে বিটেক করছো, কোথা থেকে এমটেক করছো, নাথিং। আলটিমেট সাকসেসটা ম্যাটার করে। তো সবাইকে বলবো সাবজেক্ট খুব ভালো করে নলেজ রাখবে, খুব ভালো করে পড়বে। ওকে, সো দেখো এই যে এটা হচ্ছে লিকেজ কারেন্ট, এটা কি লিকেজ কারেন্ট, এটা কেন ফ্লো করে? ডিউ টু দ্য মাইনরিটি চার্জ ক্যারিয়ার,
ডিউ টু দ্য মাইনরিটি চার্জ ক্যারিয়ার দ্য লিকেজ কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য, কোথায়, এই ডায়োডের মধ্যে, ঠিক আছে। তার মানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার মানে পি এর মধ্যে কিছু পরিমাণ তো ইলেকট্রন থাকে, এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য এই লিকেজ কারেন্টটা ফ্লো করে। আমি এখন আর বেশি বলছি না, ঠিক আছে। সো দিস ইজ আ ভিআই ক্যারেক্টারিস্টিক্স ফর ডায়োড। এইবার দেখো আমি কার ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেখবো, থাইরিস্টারের। পাশে ডায়োডেরটা রাখছি, বুঝতে সুবিধা হবে। অনেকে নতুন আছো, তোমাদের বোর লাগছে না তো? ভালো লাগছে তো ক্লাস করতে? বলো বলো, অনেকের সাথে কথা হয় না। দেখো জিলেট ব্যাচে, না স্যার, হ্যাঁ বলবে স্যার ভালো লাগছে না আজকে, থাক, ঠিক আছে। দেখো তাহলে কি হচ্ছে, আমি দেখবো ভিআই ক্যারেক্টারিস্টিক্স ফর এসসিআর। এসসিআরে কি হয়, ডায়োডে একটা সুবিধা আছে, তুমি ফরওয়ার্ড বায়াসের যখন গ্রাফটা ড্র করছো, দেখো এখানে ভোল্টেজ পজিটিভ, এখানে কারেন্ট পজিটিভ, এখানে কারেন্ট নেগেটিভ, এখানে কারেন্ট ভোল্টেজ নেগেটিভ। তার মানে এই যে থার্ড কোয়াড্রেন্টে যে গ্রাফটা আমি পাবো, এটা ভোল্টেজ কারেন্ট ফর রিভার্স বায়াস, মানে অপোজিট ডাইরেকশনের জন্য। আর ভোল্টেজ আর কারেন্ট পজিটিভের জন্য আমরা ফরওয়ার্ড বায়াসের গ্রাফ পাবো। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পাবো আমরা ফরওয়ার্ড বায়াসের গ্রাফ, থার্ড কোয়াড্রেন্টে পাবো আমরা, যেখানে দুটোই নেগেটিভ, সেখানে কি পাবো, রিভার্স বায়াসের গ্রাফ। এখানেও তাই পেয়েছি আমরা ডায়োডে। এইবার ডায়োডে একটা সুবিধা ছিল, ডায়োডে ভেতরে কোনো রিভার্স বায়াস জাংশন ছিল না, রিভার্স বায়াস জাংশন ছিল না। কিন্তু থাইরিস্টারে কিন্তু ভেতরে একটা রিভার্স বায়াস জাংশন আছে। তাহলে থাইরিস্টারে যদি একটা রিভার্স বায়াস জাংশন থাকে, তাহলে সেটাকে ওভারকাম করার জন্য আমাকে কি করতে হবে, হিউজ অ্যামাউন্ট অফ অ্যানোড ভোল্টেজ দিতে হবে। তাহলে আমি ধরে নিলাম আমি গেটে কোনো রকম ভোল্টেজ সাপ্লাই দেইনি। আমি কি ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি এই যে গেট টার্মিনালটা আছে 1 2 3 4 পিএন পিএন, এখানে যে গেট টার্মিনালটা আছে, আমি এখানে কোনো রকম সাপ্লাই এখনো দেইনি। অ্যাকচুয়াল গেটের কাজ কি আমি এখনো তোমাদের বলিনি। তো তোমরা গেটটাকে ধরে নাও যে এখনো এখানে সাপ্লাই দেওয়া হয়নি। তাহলে আমি অ্যানোড থেকে ক্যাথোডে সাপ্লাই দিয়েছি। তার মানে অ্যানোডের ভোল্টেজটা যত ইনক্রিজ করছি, অনেক ইনক্রিজ করতে 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 ইনক্রিজ অনেক করলাম, বাট তবুও এটা কি হচ্ছে না, কন্ডাক্ট করছে না। তার কারণ মাঝে কি আছে, রিভার্স বায়াস, J2 ইজ আ রিভার্স বায়াস। তাহলে একটা সময়ের পর দেখো ভোল্টেজ বাড়াচ্ছ বাড়াচ্ছ, এবার কতটা বাড়বে, একটা সময়ের পর গিয়ে তো এটা কি হবে, J2টা ব্রেক করবে। আমি তোমাদের এখনই বললাম একটা সময়ের পর রিভার্স বায়াস কি হয়, ব্রেক করে যায়, অ্যাভালান্স ব্রেকডাউনে ব্রেক করে যায়। তাহলে ধরো এইরকম পজিশনে গিয়ে এটা ব্রেক করলো, এইরকম পজিশনে গিয়ে এটা ব্রেক করলো। একবার এটা ব্রেক করে গেলে, একবার এই জায়গাটা এটা ব্রেক করে গেলে, এবার এখান থেকে এইরকম ভাবে তাহলে কি পাবে তোমরা, গ্রাফটা এরকম পাবে তারপর, তাই না, এই যে ডায়োডের মতো, তাই তো নাকি? তারপরে স্মুথলি কারেন্ট ফ্লো করবে। কিন্তু কি হয় থাইরিস্টারের ক্ষেত্রে, আমরা গ্রাফটা এই রকম জায়গায় পাই, এই রকম জায়গায় পাই। কেন বলতে পারবে? বলো। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই থাইরিস্টারটা সিলিকন দিয়ে তৈরি। তো অ্যাকচুয়ালি এই থাইরিস্টারটা কি দিয়ে তৈরি, সিলিকন দিয়ে তৈরি। ওকে, তো এটা ব্রেকডাউন ভোল্টেজ কত হওয়া দরকার ছিল, 0.7 ভোল্ট, রাইট? ব্রেকডাউন ভোল্টেজ 0.7 ভোল্ট হওয়া দরকার ছিল। তো
0.77 ভোল্ট না হয়ে তুমি দেখলে যে স্যার অনেক ভোল্টেজ হয়েছে। ওয়াই? বিকজ অফ দিস রিভার্স বায়াস জাংশন, বিকজ অফ দিস রিভার্স বায়াস জাংশন। কিন্তু যখনই তুমি এই রিভার্স বায়াস জাংশনটাকে ব্রেক করে দেবে, তাহলে থাইরিস্টার ক্যারেক্টারিস্টিক্সটা তখন এইরকম হয়ে যাবে, এইরকম। তার মানে এই ব্লু কালারের লাইনটা থাকবে না। অ্যাকচুয়ালি ওর ব্রেকডাউন, মানে ব্রেকডাউন না, কন্ডাকশন হওয়ার কথা ছিল এখানে 0.7 ভোল্টেই, বাট এই ভেতরের রিভার্স বায়াস জাংশনটার জন্য এত দূরে হলো, ঠিক আছে? তারপরে সঙ্গে সঙ্গে এই কারেন্টের গ্রাফটা এখান থেকে শিফট করে যাবে। তার কারণ এই কারেন্টের গ্রাফটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমার কন্ডাকশনের জন্য ভাই এত ভোল্টেজ দরকার নেই। আমার কন্ডাকশনের জন্য তুমি আমাকে 0.7 ভোল্ট দিলেই আমি কন্ডাকশন করব। তাহলে এই ভোল্টেজটা কেন লাগলো? প্রথমে শুধু স্টার্ট করার জন্য, শুধু রিভার্স বায়াস জাংশনটাকে ব্রেক করার জন্য। একবার কন্ডাকশন হয়ে গেলে ও তো বলছে যে তুমি আমাকে কন্টিনিউয়াসলি যদি এইটুকু ভোল্টেজ দিয়ে যাও, আমি, তার মানে ধরো এই ভোল্টেজটা 2 ভোল্ট, 2 ভোল্ট, 2 ভোল্টেজ দেওয়ার পর এটা কন্ডাক্ট করে গেল। একবার যখন কন্ডাক্ট করে যাবে, এবার তোমাকে থাইরিস্টার বলছে যে তুমি 2 ভোল্টেজ থেকে কমিয়ে দাও ভাই, কমিয়ে কত করো? 0.7 করো, কোনো অসুবিধা নেই, তবুও আমি রানিং থাকবো। তার কারণ কি? এটা তো একবার ব্রেকডাউন হয়ে গেছে। একবার ব্রেকডাউন হলে তো আর কোনো চাপই নেই। একবার ব্রেকডাউন হয়ে গেলে আর কোনো চিন্তা নেই, তুমি তারপরে 0.7 ভোল্টেজ দাও। স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার বললাম যে ওই জাংশনটা ব্রেকডাউন হওয়ার পর হুম, মানে ভোল্টেজ বেশি দেওয়ার পর জাংশনটা ব্রেকডাউন হওয়ার পর হ্যাঁ, তারপর কি জাংশনটা আবার আগের অবস্থাতে ফিরে আসে? আগের অবস্থাতে বলতে দেখো, এটা তার মানে যদি reverse পুরোটা দেখো, দেখো যখন এটা জাংশনটা ব্রেকডাউন হয়ে গেল, এটা একটা নর্মাল কন্ডাক্টরের মতো বিহেভ করে, নর্মাল কন্ডাক্টরের মতো, তারের মতো, বুঝেছো? তার মানে এটা একটা নর্মাল সেমিকন্ডাক্টর, এটা পুরোটা একটা নর্মাল সেমিকন্ডাক্টর হয়ে যায়। তাহলে সিলিকনের সেমিকন্ডাক্টরের জন্য কন্ডাকশনের জন্য কত ভোল্টেজ দরকার হয়? 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। হ্যাঁ, তার নিচে নামলে আবার এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু 0.7 ভোল্ট যদি দাও, ব্যাস। ওই জন্য প্রথমে ভোল্টেজটা কেন বেশি দিতে হলো? শুধু রিভার্স বায়াসটার জন্য। একবার কারেন্ট কন্ডাকশন হয়ে গেলে তারপর কারেন্টের গ্রাফটা এখানে শিফট করে যায়। এ তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি 0.7 ভোল্ট যদি দাও, তবুও আমি অল টাইম ফ্লো করতে থাকবো। বুঝেছো? হ্যাঁ স্যার, কিন্তু মানে একবার জাংশনটা ব্রেক হওয়ার পর মানে ওটা কি ব্রেকই থাকে? মানে হ্যাঁ, আর 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 জয়েন নেবে না ওটা। সাপ্লাই সরিয়ে নিলাম তারপর? সাপ্লাই সরিয়ে নিলে তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা স্যার। সাপ্লাই সরিয়ে নিলে তো আবার আগের জায়গায় চলে আসবে। সাপ্লাই সরিয়ে না, আমি ভালো, এখানে তো ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারি ভোল্টেজটাকে কমিয়ে দিলাম, 2 থেকে 1 করলাম, কোনো অসুবিধা নেই। 1 থেকে 0.7 করলাম, কোনো অসুবিধা নেই। বুঝেছো? যেখানে আমার কম ভোল্টেজে কাজ হবে, আমি বেশি ভোল্টেজ দিয়ে ব্যাটারি তাড়াতাড়ি ফুরাবো কেন? রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে আমি প্রথমে একবার অন করে নেবো, তারপর আস্তে আস্তে কমিয়ে দেবো ভোল্টেজটাকে। একবার অন হয়ে গেলে তারপরে কম ভোল্টেজেও চলবে। অন করতে বেশি ভোল্টেজ কেন লাগছে, বুঝেছো তো? ইয়েস স্যার, ওই রিভার্সটাকে ভাঙার জন্য। হ্যাঁ, আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার এই কারেন্টের একটা লেভেল আছে, এই কারেন্টের একটা লেভেল আছে, ঠিক আছে? এইখানকার কারেন্টটাকে, এই কারেন্টটাকে আমরা বলি ল্যাচিং কারেন্ট। এটাকে বলি ল্যাচিং কারেন্ট। আর এইটুক দেখো, এটা পুরোটা কারেন্টের গ্রাফ, এটা পুরোটা কারেন্টের গ্রাফ। তার মানে এখানে আস্তে আস্তে কারেন্ট বাড়ছে, এই যে এটা ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ছে। এই নিচের এই পয়েন্টটাকে বলি আমরা হোল্ডিং কারেন্ট। হোল্ডিং কারেন্ট, ওকে? তাহলে কি হচ্ছে, হোয়াট ইজ ল্যাচিং কারেন্ট অ্যান্ড হোয়াট ইজ হোল্ডিং কারেন্ট? ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্ট কেউ জানো তোমরা? দেখো, তার মানে ভোল্টেজ তো তুমি দিলে ঠিক আছে, তাহলে এই ভোল্টেজের জন্য একটা তো কারেন্ট ফ্লো হচ্ছে সার্কিটের মধ্যে।
এই ভোল্টেজটার জন্য সার্কিটের মধ্যে তো একটা কারেন্ট ফ্লো হচ্ছে। এই কারেন্ট ফ্লোটা যদি ল্যাচিং কারেন্টের থেকে কম হয় তাহলে কি হবে, আর যদি হোল্ডিং কারেন্টের থেকে কম হয় তাহলে কি হবে? দেখো, অ্যানোড কারেন্ট যেহেতু পাস করাচ্ছ, এখান থেকে তো কারেন্ট পাস হচ্ছে, ভোল্টেজ দিচ্ছ জন্য কারেন্ট পাস হচ্ছে। এই কারেন্টটা যদি হোল্ডিং কারেন্টের থেকে কম হয়, তার মানে তুমি কারেন্ট ফ্লো কার উপর ডিপেন্ড করে বলো তো? কারেন্ট ফ্লো কিসের উপর ডিপেন্ড করে? ভোল্টেজের উপর। না, Source লোডের ওপর। লোডের ও উপর। হ্যাঁ, লোডের উপর, সরি। হ্যাঁ, তাহলে তাহলে হোল্ডিং কারেন্ট যদি মানে অ্যানোড থেকে ক্যাথোডের যে কারেন্টটা আছে সেটা যদি হোল্ডিং কারেন্টের থেকে কম হয়, তাহলে থাইরিস্টারটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, থাইরিস্টারটা বন্ধ হয়ে যাবে। কি বললাম বুঝলে? হোল্ডিং কারেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট। তার মানে আমরা একটা থাইরিস্টারকে যখন টার্ন অফ করব, ভোল্টেজ কমানোর দরকার নেই, কারেন্ট ফ্লোটাকে কি করব, হোল্ডিং কারেন্টের থেকে কম করে দেবো। এই যে এখান থেকে যে কারেন্ট ফ্লো হচ্ছে অ্যানোড টু ক্যাথোড, সেই কারেন্টটাকে, ইলেকট্রনিক্স ডিভাইস তো, আমি তো কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। এখনই বললাম না তোমাদের, ফ্লো অফ ইলেকট্রনটাকে কন্ট্রোল করা যায়। ইয়েস স্যার। তার মানে ফ্লো অফ ইলেকট্রন কন্ট্রোল করা যায় মানে কি, কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবো তো আমরা? হ্যাঁ স্যার। যদি পারি, তার মানে থাইরিস্টারকে টার্ন অফ করার জন্য গেট টার্মিনাল দিয়ে আমরা করি না, আমরা কি করি, হোল্ডিং কারেন্টটাকে আস্তে আস্তে, সরি হোল্ডিং কারেন্ট বলছি, অ্যানোড টু ক্যাথোড কারেন্টটাকে আস্তে আস্তে হোল্ডিং কারেন্টের নিচে নিয়ে আসি, থাইরিস্টারটা অফ হয়ে যায়। আর থাইরিস্টারকে অন করার জন্য ধরো তুমি 0.7 ভোল্ট দিয়েছ, 0.7 ভোল্ট বা এইরকম জায়গায় এটা এই ভোল্টেজ দিয়েছো, এখানে কারেন্টটা আছে। তাহলে ল্যাচিং কারেন্টটা কি বলো তো? অন টাইমে, অন টাইম, তার মানে তুমি এখানে ভোল্টেজ দিয়েছো, 2 ভোল্টেজ দিয়েছো, তবুও থাইরিস্টারটা অন হয়নি, তার কারণ তুমি কারেন্ট ফ্লোটাকে বাড়াওনি। তো কারেন্ট ফ্লোটাকে বাড়িয়ে যখন ল্যাচিং কারেন্টের ওপরে করবে, তখনই একটা থাইরিস্টার টার্ন অন হবে। তাহলে টার্ন অন হওয়ার জন্য ল্যাচিং কারেন্ট, টার্ন অফ হওয়ার জন্য হোল্ডিং কারেন্ট। ভালো করে বোঝো, ভোল্টেজ বাড়ালেই যে কারেন্ট ফ্লো বাড়বে, এখানে কিন্তু সেই ফান্ডা নয়। আমরা এখানে ইয়েটা করছি, গ্রাফটা করছি, ইটস ওকে, বাট এক্সট্রা করে কারেন্টটাকে কন্ট্রোল করা যায় ফর এ সেমিকন্ডাক্টর ডিভাইস। তাহলে তুমি ভোল্টেজ দিয়ে রেখেছো বাট কারেন্টটাকে কমিয়ে রেখেছো, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তুমি একদম জেনারেল কেস করে দিলে যে কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়ছে, ঠিক আছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু ওহমস ল মেনে চলে না, তাই না? জানো তো এটা, সেমিকন্ডাক্টর ওহমস ল মেনে চলে না। ভি ইকুয়ালস টু আই আর, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, এটা সেমিকন্ডাক্টর মানে না ভাই, ঠিক আছে? তো কারেন্টকে তুমি এক্সট্রা করে বাড়াতে বা কমাতে পারো। তো তুমি ভোল্টেজ বাড়ালে বাট কারেন্টটাকে ল্যাচিং কারেন্ট পর্যন্ত নিলে না, তাহলে কিন্তু অন হবে না। তার মানে থাইরিস্টার যদি একবার অফ হয়ে যায়, তাকে অন করার জন্য মোর দ্যান ল্যাচিং কারেন্ট দিতে হবে, ল্যাচিং কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো করাতে হবে, তবেই কিন্তু একটা থাইরিস্টার টার্ন অন হবে। আর যদি অফ করাতে হয় কি করব, কারেন্ট দিয়ে অফ করাতে হলে হোল্ডিং কারেন্টের থেকে কম কারেন্ট দিলে অফ হয়ে যাবে। হোল্ডিং কারেন্ট। একদম। ডাউট আছে কোনো? বলো। হ্যাঁ স্যার। ডাউট না থাকলে কি করে হবে গো, সব বুঝে না কিন্তু স্যার। মুশকিল। ওকে, সো দিস ইজ আ ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা হচ্ছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স অফ আ থাইরিস্টার। একটু বইয়ের নাম বলি, কার কাছে কি বই আছে? পিএস ভীমরা সবাই কিনবে, পারলে কিনে নেবে, ঠিক আছে? ওয়েলেক্স, যারা কলকাতায় থাকো তারা ওয়েলেক্সে খুঁজলে পেতে পারো, আমি তো ওয়েলেক্স থেকেই বই কিনি, অনেকে বিক্রি করে দেয়, অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ থেকে কিনতে পারো, অনেক কম টাকায় পাওয়া যায়। বা
কলেজ স্ট্রিটে চলে গেলে 200 টাকা বা 250 টাকায় ভীমরার পুরোনো বই কিনে নেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, টেক্সট বুক চেঞ্জ হয় না, ওই মোরলেস। সো নতুন বই কেনার কোনো দরকার নেই, কিনে নেবে পুরোনো বই, বা নর্মালি ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপও পেয়ে যাবে। যদি কাউকে বলো দেখবে অনেকেরই কাছে থাকে, তো বইটা কিনবে পিএস ভীমরা। আর কেউ যদি খুব বেশি জানতে চাও তাহলে রশিদের বইটা কিনতে পারো, কিন্তু নর্মালি এখন পিএস ভীমরাই কেনো। ঠিক আছে, পিএস ভীমরা। ওকে, Yes, sir. এবার আমরা দেখবো রিভার্স বায়াসে কি হচ্ছে। দেখো, রিভার্স বায়াসে এখানে সেম জিনিস, এই গ্রাফটাই পাবে। তার মানে এটা হচ্ছে লিকেজ কারেন্ট ডিউ টু দ্য মাইনরিটি চার্জ ক্যারিয়ার। এখান থেকে লিকেজ কারেন্ট ফ্লো করে, লিকেজ কারেন্ট। আর এই যে এই এরিয়াটাকে আমরা বলি, এইটাকে, এই পুরো জায়গাটাকে, এটাকে বলা হয় রিভার্স ব্লকিং মোড। আমি ছবিটাকে দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও, বলছি। রিভার্স ব্লকিং মোড। ওকে, তাহলে এই টাইমে থাইরিস্টারটা কেমন হয় দেখতে, ফর রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় দেখো। তার মানে পি এর সাথে আমি কি লাগাবো, নেগেটিভ, এন এর সাথে পজিটিভ। এটা গেট টার্মিনাল, গেটের কথা আমি এখনো আসিনি, বারবার বলছি, গেট নিয়ে পরে আসবো। তাহলে এইভাবে যদি কানেক্ট করি, তাহলে বলো তো এই জাংশনগুলো কোনটা কি থাকবে, বলো। স্যার সবগুলোই কি রিভার্স বায়াসে থাকবে? J2টা স্যার ফরওয়ার্ড বায়াস। যে হ্যাঁ। দুটো ফরওয়ার্ড বায়াস আর বাকিগুলো রিভার্স বায়াস। তার মানে J1 J3 রিভার্স বায়াস, পি এর সাথে নেগেটিভ, এন এর সাথে পজিটিভ, দ্যাট মিনস এই দুটো রিভার্স বায়াস। আর এটা কি হবে, ফরওয়ার্ড বায়াস, বুঝেছো? তার জন্য এখানে কি হবে, যখনই তুমি এই ভোল্টেজটাকে অন করবে, এই ডিপ্লেশন লেয়ারগুলো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা সময় গিয়ে তো ব্রেক হবে, তারপরে যখন ব্রেক হয়ে যাবে কারেন্ট ফ্লো করে যাবে। তাহলে এই যে মাঝে যে এই যে রেড কালারের যে এই রিজিয়নটা, এই রিজিয়নে কি হয়, কিছু পরিমাণ লিকেজ কারেন্ট কিন্তু ফ্লো করে এখান থেকে এখানে। তাহলে এই লিকেজ কারেন্টটা কেন ফ্লো করে, ডিউ টু দ্য মাইনরিটি চার্জ ক্যারিয়ার। পরের দিনের হোমটাস্ক হচ্ছে আমাকে সবাই বুঝিয়ে বলবে হোয়াট ইজ লিকেজ কারেন্ট অ্যান্ড এটা কেন ফ্লো করে। আমার ভিডিও দেখে নেক্সট ক্লাসে পাওয়ার ইলেকট্রনিক্সের দিন সবাই আমাকে বুঝিয়ে বলবে এটা। ওকে, সো ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আবার এগোবো। যতটুকু পড়িয়েছি কারো কোনো ডাউট নেই তো, বলো। নো ওকে, No, sir. হ্যাঁ, এরপরের দিন দেখে আসো, তারপরে আস্তে আস্তে টানবো। খুব সুন্দর সাবজেক্ট, দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট, আর কোর সাবজেক্ট এটা তোমাদের। হ্যাঁ, ভালো করে পড়বে সবাই। এবার একটু রুটিনটা বলি। প্রীতম কবে পড়াবে আমার ঠিক মনে নেই। আজকে আজকে কি বার বলো তো, আজকে এই টাইমে থাকলে অসুবিধা হবে? আজকে হচ্ছে থার্সডে, থার্সডে 5 PM বলো সবাই একটু। আর স্যার বলো। স্যার বলছি যদি কলেজ যেতে হ্যাঁ হয় স্যার, তাহলে কলেজ। কলেজ ডে হলে প্রবলেম হবে, তাই তো? হুম, স্যাটারডে তোমাদের 3 PM হলে হবে? হ্যাঁ স্যার শনিবার তো ছুটি থাকে। শনি রবি। তাহলে শনি রবি, রবিবারটা দেখছি আমি, স্যাটারডে। তাহলে একটা কাজ করি, স্যাটারডে সানডে 3 PM করে দিচ্ছি। ওকে, Yes, sir. স্যাটারডে সানডে 3 PM করে দিচ্ছি। ওকে, আর প্রীতম কবে পড়াবে আমি একটু পরে জানাচ্ছি। আমি 2 দিন পড়াবো, 3টে সাবজেক্ট পড়াবো, অল্টারনেটিভ হবে। হ্যাঁ, ধরো আজকে পাওয়ার ইলেকট্রনিক্স হলো, তারপরের দিন তোমাদের প্রোটেকশন হলো,
তারপরে সানডেতে আবার কি হবে, স্যাটারডেতে আবার কি হবে, তোমার ইউটিলাইজেশন হবে। ঠিক আছে, দুদিনে 3টে সাবজেক্ট অল্টারনেটিভ হবে। ওকে। Yes, আর sir. প্রীতমের যে সাবজেক্টটা ওটা প্রতি সপ্তাহে একটা করে, মানে সপ্তাহে 3 দিন থাকবে পড়ানো আমাদের। সপ্তাহে 3 দিন 4টে সাবজেক্ট পড়ানো হবে। আর যদি বারবার বলছি, তোমরা যদি ইলেকটিভ সাবজেক্টটা যদি ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে নাও, তাহলে তোমাদের আর কোথাও ওটা পড়ার দরকার নেই, এখানেই হয়ে যাবে। ঠিক আছে, Okay, sir, Okay. ওটাই নিয়ে নেবো, sir. ঠিক আছে, বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই। বাকি সাবজেক্টগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, বা জানার মতন কিছু নেই। ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং থেকে যেই লেভেলের এক্সামে প্রচুর কোশ্চেন আসে। এই যেমন ধরো একটা বাল্ব, ধরো দোকানে গেলে একটা বাল্ব কিনতে গেলে, এই জিনিসগুলো এত ইন্টারেস্টিং, আমি পড়াবো দেখবে। এই বাল্ব তোমরা কি দেখে কিনো? এখন দোকানে গিয়ে দাদা একটা এত ওয়াটের বাল্ব দিন, রাইট? 20 Yes, sir. ওয়াট, 30 ওয়াট, তোমরা ওয়াট গিয়ে বলো। কিন্তু অ্যাকচুয়ালি ওয়াট দেখে বাল্ব কেনাটা কিন্তু উচিত নয়। কেন নয় সেটা আমি বলবো ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং, খুব সুন্দর লাগবে। তো এগুলো সব আছে। লুমেন বলে একটা ব্যাপার ইয়েস, আছে না? লুম্যান, ইয়েস, লুম্যান দেখে কিনবো আমরা, একদম। তো The লুম্যান, intensity-টা lightning এ, ওটা হ্যাঁ, কতটা? লাইটের ইন্টেন্সিটি, এক্স্যাক্টলি। ঠিক আছে, সো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং, পুরো এই লাইটিং সিস্টেমের ওপর। যাদবপুরে এমটেক করানো হয় 3 বছরের, উইথাউট গেট, কোনো গেট লাগে না এটার জন্য। খুব কম লোকই জানে এগুলো। ঠিক আছে, এটার জন্য গেট লাগে না। ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এর ওপর 3 বছর এমটেক করানো হয় বিটেকের পর, উইথাউট গেট। তো ওখানে যে ক্যাম্পাসিংগুলো হয়, ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং থেকে যে ছাত্রগুলোকে নেয়, কারা নেয় জানো তো? অ্যাঙ্কার, হ্যাভেলস, যত রকম লাইট বানানো কোম্পানিগুলো আছে, খুব ভালো ভালো। আমাদের 2জন বন্ধু ওখান থেকে হ্যাভেলসে জব পেয়েছে, 6 lakhs পার অ্যানাম, 6 LPA। তারপর সব থেকে বড় ব্যাপার কি বলতো, 6 LPA হয়তো সফটওয়্যার কোম্পানির তুলনায় কম, বাট কোর কোম্পানিতে 6 লাখ টাকার প্যাকেজ মানে অনেক, তাই না? কোর কোম্পানি এত প্যাকেজ দেয় না, জানোই আচ্ছা। তো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। খুব ক্রিম সাবজেক্ট ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং, দারুণ সাবজেক্ট। চলো, সো রাখছি তাহলে, নেক্সট স্যাটারডে আবার আসবো। স্যাটারডে Okay, ক্লাসটা তো আজকে, স্যাটারডে, হ্যাঁ ঠিক আছে, কাল স্যাটারডে ক্লাস নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, সবাই তাহলে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ফিসটা পেমেন্ট করবে, হ্যাঁ, প্রতি মাসে। ঠিক আছে, sir. ওকে, চলো, বাই।